আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বেশি সংখ্যক সিট যে পরীক্ষায় সেই জিএসটি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা যখন তোমাদের প্রশ্ন সলভ নিয়ে বসেছি তখন আমরা এটাই আলোচনা করছিলাম যে এক একজন যারা যে সাবজেক্ট পড়ান তারা বলছিলেন যে আমাদের যে জিএসটি প্রস্তুতির যে কোর্স ছিল প্রত্যয় 1.0 সেই কোর্সে পড়ানো টপিকগুলো থেকে হুবহু অসংখ্য প্রশ্ন চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এখন যেটা হলো যে তোমাদের অনেকের কনফিউশন কোন প্রশ্নটা কোন আনসার হবে, অনেকেই পুরোপুরি বা ক্লিয়ার একদম নির্ভুল আনসার এখনো পাও নাই। তো এই সন্দেহ দূর করা এবং তোমাদেরকে একটা নির্ভুল সমাধান দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। তারপরেও মানুষ মাত্রই ভুল, আমাদের সমাধানেও অনিচ্ছাকৃত দুই একটা ভুল থাকতে পারে। তো সেটার জন্য আমরা আর অপেক্ষা করছি না, দ্রুততম সময়ের মধ্যে নির্ভুল সমাধান নিয়ে আমরা তোমাদের মধ্যে চলে এসেছি। তো আমাদের সাথে তোমাদের যারা মেন্টররা ছিলেন তোমাদেরকে পড়াইছেন সবাই উপস্থিত আছেন। তোমরা তোমাদের বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দাও। আমরা নির্ভুল প্রশ্নের সমাধান অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করব। যারা লাইভে যুক্ত আছো তারা তোমাদের আনসারগুলো মিলিয়ে নিও, আর যারা 2024 বা 25 ব্যাচের আছো তারাও কিন্তু এই প্রশ্নগুলো থেকে একটা ভালো ধারণা নিতে পারো। কিভাবে তোমরা এই পরীক্ষায় ভালো করতে পারবা সেই ধারণা তোমরা এই লাইভ থেকে নিতে পারো। তো আমাদের যে টিচার প্যানেল সেখানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ইন্ডিভিজুয়াল মেন্টর তোমাদের জন্য নির্ভুল প্রশ্নের সমাধান নিয়ে আসছেন। আমরা লাইভটা শুরু করবো ইনশাআল্লাহ। তো সকল মেন্টররা এখানে উপস্থিত আছেন। ম্যাথের আছেন সৌহার্দ্য ভাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, পদার্থর আছেন ফাহিম ভাইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, রসায়ন পড়াইছেন তোমাদের রসায়ন ভাই ইব্রাহিম খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি ইংরেজি সমাধান দিব ঢাকা বিশ্ববিদ্যালয় মইনুল ভাই, আর কুমিল্লা মেডিকেল কলেজের তোমাদের নাহিদ ভাইয়া বায়োলজি প্রশ্নের সমাধান দিবেন। তো বায়োলজি নিয়েই আমরা সমাধান শুরু করতে যাচ্ছি। বায়োলজি প্রশ্নের সমাধান শুরু করব আমরা। তো তোমাদের নাহিদ ভাই আছেন কিভাবে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, এবং একটা কথা মনে রাখবা যে জিএসটির এই প্রশ্ন থেকে কিন্তু তোমরা একটা ভালো আইডিয়া পাবা যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা কৃষি গুচ্ছ ভর্তি প্রস্তুতিতে তোমরা কিভাবে ভালো করতে পারবা। এই ধারণাটা তোমরা ভাইয়াদের কাছ থেকে নিয়ে নাও, এবং প্রশ্নের লাইভ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আর আমরা ধাপে ধাপে বায়োলজির পর অন্য সাবজেক্টগুলোর লাইভ নিয়ে আমরা আসছি। তোমরা লাইভটা শেয়ার করে দিও, আর যারা আজকের পরীক্ষা দিছে বা যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের নাহিদ ভাইয়া। আজকে আমি খুবই আনন্দিত, কারণ আমি বেশ কিছুদিন খুব রিসেন্টলি তোমাদের যেই বায়োলজির চ্যাপ্টারগুলো পড়িয়েছি, আমি যখন দেখব যে 3-4 দিন পর জিএসটি ভর্তি পরীক্ষায় ওই জায়গা থেকেই প্রশ্ন হুবহু কমন পড়ে গেছে এবং খুব সুপারফিশিয়াল লাইন থেকে প্রশ্ন হয়েছে। বায়োলজি ইজি, ঠিক আছে। আমরা আসলে এই বাণীতে আসলে আমরা বিশ্বাস করি বায়োলজি অত্যন্ত সহজ। এই জন্য আমরা সহজ একটা টপিক দিয়ে আজকে জিএসটির সলভ ক্লাস শুরু করেছি। সো আশা করি সবাই তোমরা সাথে থাকবে, সলভটা দেখবে এবং তোমাদের রেজাল্ট অবশ্যই আমাদেরকে জানাবে। বেশি বেশি করে এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও যেন এই সলভটা সবাই দেখতে পারে, ঠিক আছে। চলো আমরা দেখি জীববিদ্যা। প্রথম যে প্রশ্নটা আসছে, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে বিপরীত মেরুতে চলতে সহযোগিতা করে। কোষ বিভাজনের সময় যে কোনো কিছু যখন চলতে সহযোগিতা করে এই ব্যাপারটা আসবে, ঠিক আছে। চলাচল, তখন কোষ বিভাজনের সময় আমরা দেখবো ক্রোমোজোমগুলো কিভাবে চলে, যে কোনো একটা স্পিন্ডল তন্তু ধরে চলে, ঠিক না। এরকম স্পিন্ডল তন্তু থাকে, স্পিন্ডল তন্তু ধরে সে উপর দিকে চলে। এই স্পিন্ডল তন্তুগুলো তৈরি করতে সহযোগিতা করে মাইক্রোটিউবিউলস। তাহলে একের আনসার কি? মাইক্রোটিউবিউলস। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে মাইক্রোটিউবিউলস। সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়? আমরা সবাই জানি এটা রাইনো ভাইরাস। এখানে লাল দাগ দেয়া যেগুলো থাকবে এগুলো হচ্ছে কারেক্ট আনসার। তো আমরা সবাই জানি রাইনো ভাইরাসের জন্য কি হয়ে থাকে? সর্দি কাশি ইত্যাদি হয়ে থাকে। আমাদের ইদানিং গরম ঠান্ডার মাঝখানে খুব একটা সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে অনেকেই, তো এই ভাইরাসের জন্য হয়, ঠিক আছে। তারপর প্রশ্ন আসছে অণুজীব থেকে ছোট ভাইরাস কোনটি? ভাইরাসের মধ্যে আমরা সবাই এটা জানি ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস হচ্ছে আকারে সবচেয়ে ছোট, 8 ন্যানোমিটার মতো হয়ে থাকে। এটা একটা প্রক্রিয়া। তো সংকোচন আমরা দিয়ে মনে রাখছিলাম, আমি যখন ক্লাস করাইছি আমি বলছি সেরাটোনিন। সংকোচন সেরোটোনিন, এভাবে মনে রাখতে পারো। রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবাহিত হয়? বাইকার্বনেট রূপে। আমাদের বইয়ের মধ্যে লেখা আছে অলমোস্ট 65% বাইকার্বনেট রূপে প্রবাহিত হয় কোনটি? এই কার্বন ডাইঅক্সাইড। এই যে রূপান্তরিত কশেরুকা, তো আমাদের দেহে রূপান্তরিত কশেরুকা আছে দুই ধরনের, ধরনটা হতে পারে দুইটা, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে সেক্রাল, একটা হচ্ছে ককিজিয়াল। তো এই সেক্রাল এটা ফিউজ হয়ে যায় এবং ককিজিয়াল ফিউজ হয়ে একসাথে টোটাল 9টা বোনস ফিউজ হয়ে যায়, 9টা কশেরুকা ফিউজ হয়, মানে যুক্ত হয়, সংযুক্ত হয় একসাথে। এবং এটা দুইটা ধরনের, কিন্তু কশেরুকা হচ্ছে 9টি।
তাহলে যে আনসার দিছে দুইটা, এখানে দুইটা হবে না, কষের রূপান্তরিত কশেরকার সংখ্যা হচ্ছে 9টি। আমরা যদি সেক্রাম এবং ককটিক্স ধরি তাহলে টোটাল সংখ্যা হয় 9টা। এই 9টাই হচ্ছে রূপান্তরিত হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন? H.A. লার্ডি। এটা সরাসরি বইয়ের প্রশ্ন। সাইটোপ্লাজম যখন এই যে প্রথম চ্যাপ্টারে কোষ বিভাজন প্রথম চ্যাপ্টারে সাইটোপ্লাজম অংশের এই 2 লাইন নিচে দেখবা সাইটোসল শব্দটি কে প্রবর্তন করেন? H.A. লার্ডি। তারপর হোলোথুরিয়া টিউবুলোসা, এটা কোন পর্বের প্রাণী? এটা একাইনোডার মাটা পর্বের প্রাণী, এটাও সরাসরি বই থেকে আসছে। স্ত্রী ঘাসফড়িং এর ওভিপোজিটর থাকে, এটা একদম হচ্ছে ঘাসফড়িং থেকে যদি একটা প্রশ্ন হয়, বলে দিছি যে ঘাসফড়িং থেকে একটা প্রশ্ন আসলে এই প্রশ্নটা আসবে, ওভিপোজিটর থাকে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তাহলে স্ত্রী ঘাসফড়িং এ কোনটি থাকে? স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য হচ্ছে ওভিপোজিটর। মাইটোসিসের কোন ধাপে এস্টার তন্তু বিচ্ছুরিত হয়? এস্টার রে বা এস্টার তন্তু বিচ্যুত হয়। দেখবা যে কোষ বিভাজনের যে চ্যাপ্টারটা আছে মাইটোসিসের প্রোফেজ প্রোমেটাফেজের শেষ লাইন, এটা প্রোমেটাফেজের একদম শেষ লাইনের দিকে এটা থাকে, তাহলে এস্টার তন্তু বিচ্যুত হয় প্রোমেটাফেজ এই জায়গার মধ্যে। তারপর এপিনেফ্রিন আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, ঠিক আছে। তার মানে কোনো কিছু একটা ভাঙতেছে, কি ভাঙতেছে? এই যে এটা ভাঙে, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভেঙে আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে গ্লাইকোজেনোলাইসিস সে কে করতেছে? এপিনেফ্রিন। তা মধ্যকর্ণের সংক্রমণের জন্য স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, সরাসরি বইয়ের প্রশ্ন। অটিটিস মিডিয়া যখন পড়বা, আমাদের শ্বসনতন্ত্র শ্বাস ও শ্বাসগ্রহণ চ্যাপ্টারের মধ্যে আছে অটিটিস মিডিয়া, এটার মধ্যে মধ্যকর্ণের সংক্রমণের মধ্যে যেই ব্যাকটেরিয়াগুলোর নাম আছে এই ব্যাকটেরিয়ার মধ্যে 1 নম্বরে পাবা তোমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ব্যারোরিসেপ্টর, আমাদের বডিতে কিছু রিসেপ্টর থাকে যারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এই রিসেপ্টরগুলা আমরা যদি ইনপুট দিই, স্টিমুলেশন দিই, এগুলা ছাড়াই তারা কাজ করে। তার মানে কি হচ্ছে? সংবেদী স্নায়ুপ্রান্ত। এরা কি ধরনের স্নায়ুপ্রান্ত? সংবেদী স্নায়ুপ্রান্ত। পোয়াসি গোত্রের উদ্ভিদ, পোয়াসি দেখলেই তোমরা বুঝে যাবে এটা একদম ইজি। বাঁশ আমাদের নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদে এটা চলতেছে। তাহলে পোয়াসি গোত্রের উদ্ভিদ হচ্ছে বাঁশ। তোমরা দেখবা বাম্বুসিনাইডি এরকম নামের হচ্ছে সাবফাইলাম থাকে এই পোয়াসি গোত্রে, তাহলে বাঁশ জাতীয় উদ্ভিদগুলো হচ্ছে পোয়াসি গোত্রের। হ্যামস্ট্রিং পেশি, আমরা হ্যামস্ট্রিং পেশির ইনজুরির কথা কাদের বেলায় শুনি? অ্যাথলেট যারা, খেলোয়াড় যারা, ঠিক না। ফুটবলাররা দেখবে হ্যামস্ট্রিং পেশির ইনজুরিতে ভোগে। তার মানে আমরা বুঝতেছি যে ফিমোরিস, এটা দিয়ে বুঝতেছি যে এটা ফিমারের মাসেল, ফিমোরিস। আর ফিমারের মধ্যে আমরা যেরকম বাইসেপস হাতের মধ্যে দেখাই না, এরকম ফিমারের মধ্যে যদি এরকম বড় মাসেল থাকে তাহলে এটার নাম কি? বাইসেপস ফিমোরিস। এই বাইসেপস ফিমোরিসের একটা পেশি হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। তাহলে হ্যামস্ট্রিং পেশি কোনটি? বাইসেপস ফিমোরিস। এটা টিয়ার হয়ে যায়, এটা টিয়ার হলে আমরা কি বলি? হ্যামস্ট্রিং পেশির ইনজুরি হয়েছে। ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা ওসাইটকে মিওসিস বিভাজনের মাধ্যমে কয়টি ডিম্বাণু তৈরি করে? প্রশ্ন যদি আসে মিওসিস বিভাজনের মাধ্যমে কয়টি হচ্ছে কোষে পরিণত হচ্ছে, কয়টি কোষ হচ্ছে, তাহলে এক ধরনের। আর যদি প্রশ্ন হয় কয়টি ডিম্বাণু, তাহলে এক ধরনের। সবসময় ডিম্বাণু তৈরি হয় একটি, আর বাকিগুলো পোলার বডি হিসেবে বিনষ্ট হয়ে যায়। তাহলে যেহেতু এখানে প্রশ্ন আসছে কয়টি ডিম্বাণু, আনসার হবে কি? একটি ডিম্বাণুতে পরিণত হয়, ঠিক আছে। রুই মাছের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করে? ফুসফুসে নিয়ে আসে, ঠিক না। তার মানে নিয়ে আসবে কারা? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আমরা যদি রক্ত সংবহনের চিত্রটা দেখি তাহলে দেখবা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর প্রত্যেকটা ধমনী 1 2 3 4 প্রত্যেকটা ধমনী নীল আকৃতির। তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতেছে কারা? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। হেলিকেজ এনজাইম, হেলিকেজ হ্যালেক্সের প্যাচ খুলে দেয়, তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি হেলিকেজের কাজ কোনটি? ডাবল হেলিক্সের প্যাচ খুলে দেওয়া। ডিএনএ আরএনএ এর এনজাইম রিলেটেড যে বক্সটা আছে এই বক্স থেকেই প্রশ্ন দিয়ে দিছে, ভিতর থেকেও প্রশ্ন দেয় নাই। কত ইজি প্রশ্ন আমরা এটা থেকে দেখতে পারি। এই যে আমরা দেখি ক্রেবস চক্রের ভিতরে অক্সালোসাইক্সিলিক অ্যাসিড থেকে কি পাচ্ছি আমরা? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। এই ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়? ডি কার্বক্সিলেজ এনজাইম। একটা কার্বন ডাইঅক্সাইড চলে যাবে বা কার্বনের অপসারণ হবে, এখানে কিসে পরিণত হবে? অক্সালোসাইক্সিলিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়। কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়? আমরা সবাই জানি রক্ত চ্যাপ্টারের শুরুর দিকে থাকে বেসোফিল থেকে হিস্টামিন নিঃসৃত হয়। হিমোলাইটিক ডিজিজ অব নিউবর্ন, হিমোলাইটিক ডিজিজ মানে হচ্ছে শিশুর শরীরে রক্তকণিকা ভাঙতে থাকবে, বিশেষ করে লোহিত রক্তকণিকা ভাঙতে থাকবে। এটা কখন হয়? এটা হয় যখন মা যদি হচ্ছে নেগেটিভ হয় আর বাচ্চা যদি পজিটিভ হয়। তার মানে পজিটিভ নেগেটিভ আসতেছে, তাহলে মা যদি হয় নেগেটিভ বাচ্চা পজিটিভ, এই ক্ষেত্রে হচ্ছে এই বাচ্চার কি হতে পারে? হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হতে পারে। সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ কোন ফ্যাক্টর? রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর। পজিটিভ নেগেটিভ কি ফ্যাক্টর? রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর।
তারপরে দেখো বডি মাস ইন্ডেক্স থেকে প্রশ্ন আসছে, খুবই সোজা। বডি মাস ইন্ডেক্সের দিকে যদি আমরা প্রথমে তাকাই তাহলে স্বাভাবিক ওজন 18.5 থেকে 24.9, তারপর 25 থেকে 29.9 হচ্ছে অতিরিক্ত ওজন, তার মানে থার্ড ক্যাটাগরি। 30 থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমার স্থূলতার প্রথম ধাপ। তাহলে 30 থেকে কোনটা আছে আমরা দেখি, এই যে সি নাম্বার আছে, 30 থেকে 34.9 কেজি পার মিটার স্কয়ার, এটা হচ্ছে তাহলে স্থূলতার প্রথম ধাপ। পত্র উন্মোচন বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না, এটা ম্যাগনেসিয়াম আয়ন আর উল্টা বাধা দেয়। স্টার্চ, তারপর হচ্ছে পটাশিয়াম, গ্লুকোজ, ফসফেট, এগুলো সবাই পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার উপর একটা প্রভাব থাকে, কিন্তু থাকে না কার, ম্যাগনেসিয়াম আয়ন থাকে না। তার মানে এখানে আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, তার আরো বাধা দেয় উল্টা এই প্রক্রিয়াকে। অঙ্গের প্রতিস্থাপন প্রক্রিয়া, আমি যখন স্টেম সেল পড়াই তখন বলছিলাম স্টেম সেলের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজের বংশবৃদ্ধি বিভাজিত হয়ে নিজের বংশধারা বজায় রাখতে পারে, পাশাপাশি রিজেনারেশনের সহযোগিতা করতে পারে। তাহলে স্টেম সেল হচ্ছে সেই জাতীয় কোষ যারা বিভাজনের মাধ্যমে অন্য আরেকটা কোষে পরিণত হতে পারে। তাহলে এই স্টেম সেল রিজেনারেশনের মাধ্যমে অঙ্গের প্রতিস্থাপন সম্ভব। অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কেন? প্রতিস্থাপন সম্ভব কারণ আমাদের যদি স্টেম সেল থাকে অল্প, ধরো এরকম থাকলো, এটা বিভাজিত হতে 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 এটা কোষ বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ অঙ্গে পরিণত হতে পারবে। তাহলে স্টেম সেল বারবার বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ অঙ্গে পরিণত হতে পারে। তাহলে এই স্টেম সেল বিভাজনের মাধ্যমে অঙ্গের প্রতিস্থাপন পদ্ধতি সম্ভব। সো আমরা এতটুকু বলতে পারি 25টার মধ্যে যারা মোটামুটি মেইন বইটা একবার রিভাইজ দিয়ে গেছো এবং আমাদের ব্যাচের সাথে যুক্ত ছিলে, প্রত্যয় 1 এর সাথে যুক্ত ছিলে, তারা আমি আশা করি 25-এ 25ই পাবে, একটা নাম্বারও মিস হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সবার শুভকামনা রইল, সবার রেজাল্ট খুব তাড়াতাড়ি জানাবে ইনশাল্লাহ। আমরা রেডি হচ্ছি বড় কোনো ব্লাস্টের জন্য, বড় কোনো সারপ্রাইজের জন্য। তোমাদের মইনুল ভাই চলে আসছে আবার। অসাধারণ। তোমরা কমেন্টে অনেকেই জানতে চাচ্ছিলা যে আসলে এই কাটমার্ক কেমন হবে, এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে বলবো। তো এরপরে যে আমরা প্রশ্নটা সলভ করব সেটা হলো আমাদের ম্যাথটা আমরা সলভ করব। তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আর কাটমার্কের যে বিষয়টা জিজ্ঞেস করলে, আসলে এখানে কাটমার্কের ব্যাপারটা আমি একটু বলি। হ্যাঁ, ম্যাথটা ঠিক আছে দাদা, এটার পরে হলো এটা, এইখানে এই পেজে, হ্যাঁ পাশে, এই যে এখানে নিচে করবা, নিচে করে আবার উপরে চলে যাবা। তো তোমাদের একটা ভয়ের একটা বিষয় ছিল গণিত, তো আমরা সেই গণিতের ভয় দূর করার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইজন একেবারে সবচাইতে অভিজ্ঞতা সম্পন্ন দুইজন আমাদের সাথে কাজ করেছে, এবং তোমাদের সাদাব ভাইয়া, সৌহার্দ ভাইয়া দুইজনই অসাধারণ পড়িয়েছেন তোমাদেরকে প্রত্যয় 1.0-তে। তো আমরা সলভটা দেখি। তোমাদের সৌহার্দ ভাই বারবার বলছিলেন যে আমার পড়ানো থেকে হুবহু 5টা প্রশ্ন জাস্ট ওই সেম এক্সাম্পল থেকে চলে আসে। এটা কিন্তু অনেক বড় একটা অর্জন তোমাদের জন্য। যারা আমাদের ক্লাসগুলোতে মনোযোগী ছিল তারা বলতে পারবা, যেখানে ম্যাথে 5টা-7টা নাম্বারই অনেকেই তুলতে পারে না, সেখানে 5-7টা প্রশ্ন হুবহু একদম পড়ানো ম্যাথ থেকে চলে আসে। আর টাইপের কথা বলতে গেলে মোটামুটি আমরা সর্বোচ্চ কমনের কথাই বলতে পারি ইনশাল্লাহ। তো তোমরা সলভটা দেখো। তোমাদের সৌহার্দ ভাই কাটমার্ক নিয়ে হয়তো কিছু ধারণা দিবেন, এটা পরবর্তীতে আমরা শুনবো। তোমরা আগে সলভটা নিয়ে নাও। হ্যাঁ, ওকে। কি অবস্থা বাচ্চা কাচ্চা, পরীক্ষা কেমন দিছো সবাই? আশা করতেছি খুবই খুবই ভালো পরীক্ষা দেওয়ার কথা, বিকজ যে কোশ্চেনটা হয়েছে, তো এই কোশ্চেনটা বিগত 5 বছরের মধ্যে খুবই কিন্তু ইজি প্রশ্ন হয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা একটু আমাদের ক্লাসগুলো খুব ভালো মতো করছো এন্ড আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো, সেই অনুযায়ী আমল করছো আর কি, তো তারা কিন্তু অনেক ভালো করছো। ঠিক আছে, তো এই পরীক্ষাকে কেন্দ্র করে যারা ভালো করে প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু এগ্রি ভার্সিটির যে প্রিপারেশনটা সেটাও কিন্তু নেওয়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তোমরা জাস্ট যদি একটু ফোকাস করো তাহলে কিন্তু অনেক ভালো করতে পারবা এগ্রি গুচ্ছে। আর আমরা ক্লাসে যা বলছি সেই টাইপগুলো থেকে আসছে। ইভেন আমরা যে ম্যাটেরিয়ালসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি সেই ম্যাটেরিয়ালস থেকে হুবহু 4 থেকে 5টা থেকে 6টা কোশ্চেন কিন্তু আসছে, এবং আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের মার্ক করে দেখাবো যে কোন কোন প্রশ্নটা আসছে। এবং তুমি আমাদের যে পিডিএফটা আমি যেটা সরবরাহ করেছি সেটা তোমরা যদি জাস্ট একটু লক্ষ্য করো তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবা যে আমাদের ক্লাসটা কত বেশি ইফেক্টিভ ছিল। তো আর বেশি দেরি না করে আমি তোমাদেরকে একটু সলভ দিই, এবং এক করে আমি যখন সলভ দিব তোমাদের কাট মার্ক কত হতে পারে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নটা কেমন হয়েছে সেটা আমার মনে হয় যে প্রত্যেক ভাইয়েরা বলবে। আর আমি আমার ম্যাথ এবং আমার সাথে সাদাব ভাই পরে জয়েন করবেন, তিনি এই সম্পর্কে ডিটেলস বলবেন। সো আর দেরি না করে চলো শিখে ফেলি সলভগুলো কি হতে পারে। দেখো, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে সরলরেখা, যে একদম ইজি একটা কোশ্চেন করছে যে 3x + 4y = এত রেখাটি y এবং x এবং y অক্ষকে যথাক্রমে a এবং b বিন্দুতে ছেদ করছে, ঠিক না? তাহলে এটা যদি আমি একটু আঁকাই, দেখো ভাইয়া, যে এই ক্ষেত্রে কি বলছে, এত x 3x + 4y = 12। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এখানে করি, তাহলে দেখো এখানে x/4 আসবে, আর এখানে কি আসবে, y/3 আসবে। তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়ারা, 1 হবে। তাহলে এখানে বোঝাই গেল যে এইখানে
কোন অক্ষকে সেট করছে দেখো এখানে x = 4,0 এন্ড এই জায়গায় হচ্ছে 0,3 এই বিন্দুতে। এখন তোমাকে এটা বলে নাই যে এটা ত্রিভুজের ক্ষেত্রফল, বলছে এ বি এর লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে এই লম্ব দূরত্বটা বের করার জন্য দেখো মূল বিন্দু থেকে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, তাহলে যে দূরত্বটা দেখো মূল বিন্দুতে যখনই বলবে তখন তার লম্ব দূরত্ব হবে √a² + b², ঠিক আছে। লম্ব দূরত্ব যদি আমরা এল বিবেচনা করি, আর এই ক্ষেত্রে দেখো যেহেতু কি হবে 3 আর x এর জায়গায় 0 হবে এন্ড 4 এখানে 0 হবে, ঠিক আছে। আর c এর জায়গায় কত হবে 12 হবে, ঠিক আছে ভাইয়ারা। তাহলে এখন দেখো a² + b², তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে তোমরা একটু দেখো। আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি আমরা একটু হিসাব করি তাহলে আমাদের যে মানটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের এই ক্ষেত্রে যে তোমরা যদি একটু হিসাব করো, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যদি তোমরা একটু হিসাব করো তাহলে এই ক্ষেত্রে হবে 3², যেহেতু এখানে কত আছে 3² এবং এখানে আছে হচ্ছে 4² আর এখানে হচ্ছে 12, তাহলে 12 / 3² + 4² করলে হয় 5। তাহলে দ্যাট মিন্স কোন অপশনে আছে সেটা 12 / 5, তার মানে বি অপশন আছে, তাহলে এটা হবে ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের টাইপ ভিত্তিক করাইছিলাম, তো এটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। এন্ড দেখো সেকেন্ড যে ম্যাথটা তোমাকে বলছে যে কোনো বিন্দুতে 3p and 2p দুইটি বলের লব্ধি, আর প্রথম বলটি যদি দ্বিগুণ করলে, আমি বলছি যখন যে কোনো বল দ্বিগুণ করলে তখন তার লব্ধির কোণের মানের কোনো চেঞ্জ হয় না। এবং এটা আমাদের ডিরেক্ট যে আমি পিডিএফটা শেয়ার করছি সেটা কিন্তু ডিরেক্ট এই অঙ্কটা আমি করাইছি তোমাদেরকে। তোমরা যারা ক্লাস করছো তারা কিন্তু না দেখে এই প্রশ্নটা দাগাই দিছো, সেটা হচ্ছে 2π / 3। এন্ড আমি তোমাদেরকে একটা হ্যাক্স বলছিলাম যে যখনই তোমাকে স্থিতিবিদ্যার অঙ্ক বা ভেক্টরের অঙ্ক বলবে যেটা 120 ডিগ্রি কোণ থাকবে চোখ বন্ধ করে সেটা দাগায় আসবা। তার মানে দেখো 2π / 3 এটা কত 120 ডিগ্রি, দ্যাট মিন্স এটা হবে তোমাদের আনসার। আর দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে করিয়েছিলাম যে বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও কি হয় দ্বিগুণ হয়, তার মানে লব্ধির মান চেঞ্জ হয় না, তার মানে আনসার কত হবে 120 ডিগ্রি। ওকে, সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এই অঙ্কটাও কিন্তু যারা আমার প্রথম ফ্রি ক্লাসটা করছো ডিফারেন্সিয়েশনের, তারা কিন্তু এই অঙ্কটা দেখলেই বলতে পারবে। আমি তোমাদেরকে বলছিলাম যে y = kx × 1 - x বক্ররেখার মূল বিন্দুতে যখনই স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখনই আমি যেটা বলছি যে tan থিটার ভ্যালুটা যেটা হবে tan 30 ডিগ্রি, তার মানে আনসার কত হবে 1 / √3। তার মানে এখানে যদি বলতো 60 ডিগ্রি তার মানে তখন শুধু আনসার হতো √3। তাহলে যেহেতু এখানে আছে 30 ডিগ্রি, সো এটা আবার আনসার হবে কত 1 / √3, ঠিক আছে। এটা কিন্তু একদম ডিরেক্ট, তোমরা যত 9.7 এর অঙ্কগুলা করো বা 9.8 এর অঙ্কগুলা করো তখন কিন্তু দেখলেই বুঝতে পারবে এই আনসারটা কি হবে। এন্ড আমার ক্লাস যারা করছো তারা কিন্তু ডিরেক্ট এই আনসারটা দাগাই দিতে পারবা। সো তারপরেরটার ক্ষেত্রে একটু আসো। সো এটা হচ্ছে ত্রিকোণমিতি, দেখো এটা একটু বোঝার ব্যাপার আছে। ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখো θ = cos ইনভার্স অফ 4√5, তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমি cos θ হিসাব করি তাহলে cos θ = কি দাঁড়ায় ভাইয়া 4 / 5। তাহলে আমি যদি একটা ত্রিভুজ আঁকাই তাহলে ভূমি / অতিভুজ, ভূমির মানটা এটা আর এটার মানটা হচ্ছে 5, তাহলে লম্বর মানটা অবশ্যই কত হবে 3 হবে। তাহলে লম্বর মানটা যদি 3 হয় ভাইয়া তাহলে 1 - tan² θ, তাহলে এই ক্ষেত্রে তুমি কি লিখতে পারবা বলো তো tan θ = 3 / 4। তাহলে দেখো দাঁড়ালো হচ্ছে 1 - tan² θ, তাহলে 1 - 3 / 4² divided by 1 + 3 divided by whole square, দ্যাট মিন্স এটা যখন তুমি ক্যালকুলেশন করবা তখন তোমার আনসার আসবে 7 / 25। তাহলে আনসার কোথায় আসছে 7 তাহলে ডি নাম্বারটা তোমার হবে আনসার। তাহলে দেখো এইবার আমি তোমাদেরকে শুরুতে বলছি গত 5 বছরের মধ্যে এইবার কিন্তু সবচেয়ে সহজ কোশ্চেন হচ্ছে। তোমরা যদি জাস্ট ম্যাথে যারা দাগাইছো তারা কিন্তু একদম সুপারব করবা, এন্ড দেখা গেল যে তারা কিন্তু সবগুলো সাবজেক্টে তোমরা পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো তারপর এটা দেখো এই অঙ্কটাও আমি তোমাদেরকে করাইছিলাম। দেখো আমি তোমাদেরকে মনে আছে কিনা যারা ক্লাস করছো xy = c, এই যে এই অঙ্কটা দিয়ে আমি করেছিলাম যে c² ln b / a, এরকম একটা অঙ্ক করছিলাম। সো এখন দেখো এই অঙ্কটার জন্য যদি আমরা কি বলছে যে xy = 4 আমরা ধরতে পারবো, তাহলে y = 4 / x, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারবো? আচ্ছা, যদি আমি এইখানে করে দেখাই একটু, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন অফ y dx, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে x এর মানটা y এবং আপার লিমিটটা হচ্ছে 1 থেকে e পর্যন্ত, ঠিক আছে। তাহলে 1 থেকে e পর্যন্ত যদি হয় তাহলে এখানে 1/dx আর এখানে তো 4 ছিল, ঠিক আছে, আর dx। তাহলে এইটা যদি তুমি বসাও তাহলে দেখবা তুমি আনসার কি পাবা ভাইয়া, আনসার পাবা হচ্ছে 4। জাস্ট আমি কি বললাম 1 থেকে e পর্যন্ত আর হচ্ছে y dx, তাহলে এক্ষেত্রে 4, যেহেতু এখানে কি আছে দেখো তো xy - 4 = 0, সো দ্যাট y = আমরা কি লিখতে পারবো বলো তো, y = কি লিখতে পারবো 4 / x। সেখান থেকে কিন্তু এই যে 4 × 1/x, তাহলে 1/x করলে কি হয় তোমরা জানো যে 1 থেকে কোন পর্যন্ত e পর্যন্ত, এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে হয় ln x, ঠিক আছে। কিন্তু যেহেতু এইখানে
4 এবং 1 থেকে ই পর্যন্ত দেওয়া আছে, তার মানে এটা ক্যালকুলেশন করলে হবে কত 4। তাহলে যারা দাগাইছো 4 তাদের আনসারটা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই অঙ্কটা এর চেয়ে ইজি প্রশ্ন আমার মনে হয় এইবারে জিএসটি প্রশ্ন হয় নাই। সো ঠিক আছে। আচ্ছা, তো এর আগে মনে হয় নাই। দেখো এখানে π/3 বলছে, কি বলছে π/3 বলছে, তারপরে দেখো এখানে মাইনাস কত হাফ বলছে, তাহলে সাইন ইনভার্স মাইনাস হাফের মানটা যদি আমি চতুর্থ কোয়াড্রেন্টের কথা চিন্তা করি তাহলে হবে -π/6 অর্থাৎ -30 ডিগ্রি। তাহলে দেখো -30 ডিগ্রির সাথে যদি তুমি মাইনাস এখানে আরেকটা মাইনাস আছে তাহলে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে +30 ডিগ্রির সাথে +60 ডিগ্রি আছে, তাহলে যোগ করলে কত হয় 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত 1। সো এর आंसर কত, যারা 1 দাগাইছো তাদের আনসারটা কিন্তু ঠিক আছে। কোথায় 1? এই নাম্বার অপশনে, ঠিক আছে। তো তারপর এটা দেখো যে ক্রেমারের যে রুলটা, ঠিক আছে। তো ক্রেমারের রুলটা এটা করতে একটু সময় লাগবে, তোমরা জাস্ট ওই যে ডেল এক্স এবং ডেল ওয়াই এবং ডেল জেড যে বের করে যদি তোমরা দেখো তাহলে এই নাম্বারটা হবে এটার আনসার। এটা এখানে যেহেতু আমাদের জায়গার সংকলন হচ্ছে না তো এটা আমরা এটা করতে পারলাম না, ঠিক আছে। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা পরবর্তীতে আমাদের যারা ক্লাসে যুক্ত আছো, যারা আমাদের প্রত্যয় 1.1 যুক্ত ছিল তাদেরকে আমরা তারা যদি তোমাদের ডেসক্রিপশন চাও প্রত্যেকটা কিন্তু আমরা আনসারটা দিব, ঠিক আছে। তো এখন তাহলে এখানে দেখো যে এখানে যেহেতু জায়গা নেই তাহলে এখানে আনসার হবে কত 2, -1 যদি তুমি ক্রেমারের সূত্র ইউজ করে এই অঙ্কটা করো। আচ্ছা, তারপরে দেখো এইটা যারা আমার ক্লাস করছো, এটা যারা ভুল করছো তারা যদি আমার সাথে দেখা করো তাদেরকে কিন্তু আমি বকা দিব, বিকজ এই অঙ্কটা আমি তোমাদেরকে ডিরেক্ট বলছি y = যখন 1/x এবং y = যখন sin x এবং y = যখন cos x থাকবে তখন এগুলোর n তম ডেরিভেটিভ আমি তোমাকে ঠাডা মুখস্থ করতে বলছি। কি করতে বলছিলাম? বিকজ আমি তোমাকে বলছি যে বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু আমি তোমাদের ক্লাসগুলো নিয়েছিলাম, সো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে। সো এইটার আনসারটা দেখো চোখ বন্ধ করে -1 n ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস 1। দেখো এটা যদি তোমার মনে নাও থাকতো তাও তুমি কেমনে করতে, দেখো যে y = 1/x dx যদি এটাকে তুমি কি করো ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে -1 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে দেখো -1 টু দি পাওয়ার n, এখানে যেহেতু একটাই আছে, যেহেতু এটার মানে কত x ইনভার্স, তাহলে -1 টু দি পাওয়ার -1 তাহলে কত আসছে -1ই আসতেছে। তারপরে n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x n প্লাস 1 মানে কত 1 প্লাস 1 মানে 2। তাহলে দেখো আমাদের আনসার কি আসতেছে, এই যে এই রকমই কিন্তু আসছে। তার মানে তোমার যদি আনসার মুখস্থ নাও থাকে তাও কিন্তু তুমি এটা অপশন টেস্ট করেও কিন্তু এই আনসারটা মিলাতে পারবে। ওকে, তারপর এটা দেখো এই অঙ্কটা যারা 9-10 পড়ছো, 9-10 যারা দক্ষ ছিল তাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, তারাও কিন্তু এই অঙ্কটা দেখলে পারবে ভাইয়া আমি তো আপনার প্রশ্ন সলভ করতে পারবো কেমনে। দেখো সো এখানে কি দেখো যে চাপের দৈর্ঘ্য আমরা কি জানি s = r থিটা, তাহলে r এর মানটা দেখো তো ভাইয়া কত আছে 5, আর থিটার মানটা যখন আমি তোমাকে বলছি যখন থিটাকে রেডিয়ানে তুমি কনভার্ট করবা তখন π/180 দ্বারা তোমাকে কি করতে হবে গুণ করতে হবে। সো দ্যাট দেখো এখানে 40 ডিগ্রি আছে, তাহলে 40 আর এখানে কত π/কত 180। সো দ্যাট এখানে যখন তুমি কাটাকাটি করবা উপরে পাবা হচ্ছে 10π। আচ্ছা, আর এই ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে 9, তার মানে হচ্ছে বি নাম্বারটা হবে আনসার। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে কি বি নাম্বারটা আনসার। যারা ক্যালকুলেশনে ভালো তারা কিন্তু খুব সহজে এটা দেখেই বুঝতে পারবা যে আনসারটা কি রকম হবে। ওকে, তারপরে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এটা কিন্তু আমি তোমাদেরকে যেদিন তোমাদের পরীক্ষা হয় সেদিনের আগের দিন কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়ারা ফাংশন এবং পর্যায় থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাবাই। যারা আমার কথা আমলে নিছিলা তারা কিন্তু এই প্রশ্নটা ঠিক করতে পারবা। দেখো তোমাদেরকে আমি একটা টিপস দিব, যত এই যে sin টু দি পাওয়ার 4x এবং cos টু দি পাওয়ার 4x এখানে এটার মানটা কত 1, তুমি মনে রাখবা যদি sin স্কয়ার যদি sin টু দি পাওয়ার 7p প্লাস cos টু দি পাওয়ার 7p যদি থাকে তাও আনসার হবে 1। তাহলে এই যতগুলো অঙ্কর ক্ষেত্রে আনসার 1 হবে সবগুলোর ক্ষেত্রে পর্যায়ের মানটা হবে π/2। চোখ বন্ধ করে যতক্ষণ পর্যন্ত 1 হবে দুইটার মানটা তখন চোখ বন্ধ করে আনসার কি হবে π/2। সো আমার আনসারটা কি হচ্ছে, এটার আনসার π/2। তারপরের অঙ্কটা দেখো আমার লাস্ট ক্লাসটা যারা করছিলা খুব অল্প মানুষজন করছো তারা কিন্তু খুবই বেনিফিটেড হয়েছিল। আমি বলছিলাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর ইউ গাইস, বিকজ এই ক্লাসটা যদি তোমরা করো দেখবা যে এখান থেকে তুমি 1 বা 2 নাম্বার কমন পাবা। দেখো আমি যে অঙ্কটা করাইছিলাম ঠিক সেই অঙ্কটাই আসছে। তাহলে দেখো আগে কয়টা আসছে 3-4টা আর এখন একটা 4-5 নাম্বারটা আমার ক্লাস থেকে কিন্তু কমন আসছে। তাহলে এখন দেখো এই জায়গায় আমি তোমাকে ধারার ক্ষেত্রে বলছিলাম দেখো আই থেকে শুরু হয়েছে কোন পর্যন্ত 39 পর্যন্ত, তাহলে আই কয় দ্বারা বিভাজ্য হবে, অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হয়। যদি 40 হতো তাহলে 1 হইতাম, খেয়াল করো তাহলে 39 পর্যন্ত। তাহলে এখানে কোন পর্যন্ত আছে দেখো 1 প্লাস আই মাইনাস আই, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা কাটা গেল এবং শুরুতে একটা কি দিয়ে দিছে ট্যাকটিক্স অনুসারে 1 দিয়ে দিছে, ঠিক আছে না। তাহলে এইটার আনসারটা কি হবে, সরি এখানে -1 থাকবে একটা, আর এই ক্ষেত্রে এটা শুরুতে কি দিয়ে দিছে বলতো 1 দিয়ে দিছে। তাহলে এটার আনসার চোখ বন্ধ করে কি হবে বলতো ভাইয়ারা 0 হবে। চোখ বন্ধ করে কি হবে 0 হবে এটার আনসার।
এটার আনসারটা কি হচ্ছে, চোখ বন্ধ করে 0। আচ্ছা দেখো তারপরেরটা দেখো, তিনটা বল যখন p√3 p সাম্যাবস্থায়, আমি তোমাকে বলছিলাম এই জায়গা থেকে যদি তুমি 4টা থেকে 5টা টাইপ করো স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা, দেখবা যে এখানে 1টা থেকে 2টা প্রশ্ন নর্মালি এসে থাকে। সো আমার কথা যারা শুনছো তারা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই কমন পাইছো। দেখো এই অঙ্কটা, এবং আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবা। দেখো আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যে এমসিকিউ প্রশ্নটা সেটাও কিন্তু তোমাদের সলভ করতে হবে। তো যারা সলভ করছো তারা কিন্তু এই প্রশ্নটা পাইছো। বুটেক্সের 2014 থেকে 15 সেশনের যে অঙ্কটা, সেই অঙ্কটাই কিন্তু এই অঙ্কটা। দেখো যে কি বলছে, p√3 p and p সাম্য অবস্থায় থাকলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত। যখনই সাম্য অবস্থায় থাকবে তাহলে প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ, এই অঙ্কটা তোমাদেরকে আমি ডিরেক্ট মুখস্থ করতে বলছিলাম কোশ্চেন ব্যাংক থেকে। তাহলে এটার আনসার কত, 150 ডিগ্রি। আর যারা আমার সাথে এটার ডিটেলস ক্লাস করতে চাও, এটা আমি আঁকায় দেখাবো কেমনে এটা হয়েছে, যে এইভাবে তিনটা বল যদি সাম্য অবস্থায় থাকে তখন আমি তোমাকে দেখাবো যে এখানে 3p আর এখানে কত p, তখন দেখবা যে এটার মানটা কত আছে, 150 ডিগ্রি। তাহলে এটা তোলা থাকলো আমাদের কি ক্লাসের জন্য, এইচডি ক্লাসটারে যারা যুক্ত হবা তাদের জন্য এই ক্লাসটা আমার থাকলো, তোমাদেরকে আমি স্পেশালি পড়াবো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এই অঙ্কটা, এই যদি বলে যে দেখো মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে যে কোনো তুমি একটা ক্রমিক পূর্ণ সংখ্যা ধরে নেবা। ধরো তুমি সে ধরলা একটা হচ্ছে 2, তারপর এটা ধরবা কত, ক্রমিক মানে কি তার পরবর্তী সংখ্যা, ধারাবাহিক সংখ্যা, ঠিক আছে, ধারার মতো। তাহলে একটা যদি তুমি ধরো 2, তাহলে অন্যটা ধরতে হবে কত, 3, ঠিক আছে, অন্যটা ধরতে হবে কত, 3। তারপরে এই ইকুয়েশনে তুমি বসাই দিবা, তারপরে এই ইকুয়েশনে তুমি কি বসাই দিবা, এই মানটা দেখো x² - bx প্লাস কত বলো c = 0। তাহলে এখন দেখো ভাইয়ারা এই ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফলের মানটা দেখো, এখানে আমরা কি বলছিলাম, x = -b/a। তাহলে এই ক্ষেত্রে তুমি ক্যালকুলেট, আবার এই ক্ষেত্রে দুইটা মূলদ্বয়ের গুণফল, তাহলে এই ক্ষেত্রে কি পাবা, c পাবা, ঠিক না, এই ক্ষেত্রে কি পাবা বলো, c পাবা। আর এখানে শুধু কি পাবা, মূলদ্বয়ের যোগফল। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমি x1 + x2 করি, তাহলে x1 + x2 যে মানটা সেটা হবে শুধু b, এন্ড x1 * x2 যদি করো তাহলে সেটা হবে c। তাহলে দেখবা যে এই অঙ্কটার ক্ষেত্রে যখন তুমি পরে ক্যালকুলেশন করে বসাবা তখন এটার মানটা কত আসবে, এটার মানটা আসবে হচ্ছে এটার মানটা যখন তুমি এটার ক্যালকুলেশন করবা তখন এটার মানটা আসবে হচ্ছে কত, 1 আসবে। এটার মানটা কত আসবে, 1 আসবে। যখন তুমি এই দুইটা ক্যালকুলেশন করবা তখন এটার মান কি আসবে, 1 আসবে, ঠিক আছে। আচ্ছা তারপরেটা দেখো যে যদি বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে স্পর্শকের সমীকরণ। দেখো এই অঙ্কটাও কিন্তু তোমাদের ক্লাসে সাদাব ভাইয়া বলছিল যে এরকম স্পর্শক যদি থাকে তাহলে x - y, আর এখানে তুমি কি দিবা, +-r√2। তাহলে দেখো এখানে r এর মানটা কত ভাইয়া, r এর মানটা কিন্তু এখানে 3। সো রাইট, আমার আনসারটা কি হবে, x - y +-3√2। তাহলে এটা যারা দাগাইছো তাদেরটা হবে সঠিক। তাহলে কোনটা অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে, দ্যাট মিনস এটা হবে আনসার। সো দেখো তারপরেরটা অঙ্ক, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা। দেখো এই অঙ্কটাও কিন্তু আমি তোমাদের ক্লাসে করাইছি, যখন আমি বলছিলাম যে tan θ = যে m1 - m2 / 1 প্লাস এই যে m1 * m2, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস। কিন্তু যখন তোমাকে সূক্ষ্মকোণ বলা থাকবে তখন তুমি অবশ্যই প্লাস নিয়ে করবা। তাহলে এই সূত্র ফেলাই দিলে তখন তুমি যে আনসারটা পাবা সেটা হচ্ছে -1/3। তাহলে যাদের আনসার মিলে না তারা মিলাই নিবা, এবং কয়টা ঠিক হয়েছে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবা যে ভাইয়া তোমাদের কয়টা ঠিক হয়েছে। আচ্ছা তারপরে দেখো এই যে অধিবৃত্তের যে পরামিতিক যে স্থানাঙ্কটা, এটা কিন্তু ডিরেক্ট বই থেকে আসছে। যারা জাস্ট কোনিক্সের ক্লাসটা করছো তারা কিন্তু এটা দেখেই বলতে পারবা যে আনসারটা কি হবে। দেখো x = a sec θ, দেখো এইরকম ইকুয়েশন থাকলে কি হবে, x = a sec θ and y = কি হবে, b tan θ। তাহলে দেখো এটা প্রশ্ন 1 নম্বর অপশনে আছে, তাহলে এটা হবে আনসার। আর পরামিতিক যে স্থানাঙ্ক, পরামিতিক যদি সমীকরণ থাকতো তাহলে কি হতো বলো, +-b/a × x, এটা হতো, ঠিক না। আর যদি পরামিতিক সমীকরণ যেহেতু বলছে তাহলে কি লিখবা, x = a sec θ আর y = b tan θ, যেটা কিন্তু তোমাদের বইয়ে আছে। তো তারপর এটার ক্ষেত্রে যদি একটু আসি, না আরো আছে, আরো 10টা আছে। আচ্ছা সো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলছে যে নির্ণায়কের 2,1তম ভুক্তির সহগুণক যদি 9 হয় তাহলে x এর মানটা কত, কি বলছে, x এর মানটা কত। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তুমি কি করবা, দেখো 2,1 এটা কোথায় আছে ভাইয়া, এই যে এটা। তাহলে এখানে আমি তোমাকে বলছিলাম প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে মাইনাস দিয়ে শুরু হয়েছে। তাহলে এর সহগুণক যদি 9 হয় দ্যাট মিনস তুমি কি করবা, এই যে দেখো 3 × 1 - x, ঠিক আছে, মাইনাস কি করবা, এই যে এই ক্ষেত্রে কি হলো 3x হলো, তাহলে 3x = কত, 9।
তাহলে এইটার যদি তুমি আগে দেখো এখানে কি হয়েছে মাইনাস দিয়ে শুরু হয়েছে, তাহলে একটা কি দিতে হবে মাইনাস দিতে হবে। দেন তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে এখানে কি আসবে বলো তো ভাইয়া, এখানে আসবে 6x = 12, তাহলে x এর মানটা কত পাবা 2 পাবা। সো রাইট আনসার হবে কত 2। আচ্ছা তারপরে তো দেখো এই অঙ্কটা যারা ভুল করছো তারা কিন্তু আসলে বেশি প্র্যাকটিসই করো নাই, আসলে কি করো নাই তোমরা প্র্যাকটিসই করো নাই, তোমরা ফাঁকি দিছো। সো এখন দেখো এটা হচ্ছে 1, ঠিক আছে, এটা কত বলো 1, আর এইটার মানটা শুধু হবে ওমেগা, এটার মানটা কি হবে বলো ওমেগা, আর এটার মানটা হবে ওমেগা কিউব, দ্যাট মিনস এটার মানও কত 1, তাহলে 1 আর 1 যোগ করলে হয় কত বলো তো ভাইয়ারা, 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে 2 প্লাস ওমেগা, তাহলে ডি নাম্বার অপশনে আছে, তাহলে আনসার কি হবে 2 প্লাস ওমেগা। তারপরেরটার ক্ষেত্রে দেখো এটাও আমি কিন্তু তোমাদের ক্লাসে বলছিলাম যে যখন তোমাকে প্রক্ষেপণ কোণের মানটা বলবে তখন তোমাকে কি করতে হবে tan আলফা = 4h/r, তাহলে এখানে কিন্তু তোমাকে বলেই দিছে যে আনুভূমিক পাল্লার মানটা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, তাহলে আনুভূমিক পাল্লা কোনটা r max, তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো যে এখানে হচ্ছে 4h/ কিন্তু 4r, ঠিক না, তাহলে দেখো এটা কাটা গেল, ঠিক আছে, তাহলে দেখো এই আলফার মানটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে কি হবে বলো তো সর্বাধিক উচ্চতার সমান হবে, তাহলে আনসার কি হবে 45 ডিগ্রি, আর দুইটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে তখন, আর ইকুয়াল হলে কত দুইটা যখন ইকুয়াল থাকবে তখন সেটার মানটা অবশ্যই 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তারপর এটা দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে যা ইন্টিগ্রেশন করাইছিলাম, যারা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো, আমি জানি যে তোমরা অনেক লং টাইম ক্লাস করছো ভাইয়া, রোজার মধ্যে অনেক কষ্ট হয়েছে, বাট এই কষ্টটা যারা স্বীকার করছো তারা কিন্তু এই অঙ্কটা ঠিক করতে পারছো, এবং তারা কিন্তু আমাকে একটা থ্যাঙ্কস দিবাই আর কি যদি ক্লাসটা করে থাকো। দেখো তো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলছে যে 1 থেকে 2 পর্যন্ত, তাহলে এইটার ইন্টিগ্রেশন তোমাকে আমি বলছিলাম যে ইউভির যে ইন্টিগ্রেশন কিছু কিছু ক্ষেত্রে যেমন সাইন এক্স বা সাইন ইনভার্স এক্স বা লন এক্স, এইগুলা তোমাকে কি করতে হবে কিছু জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, তুমি যদি মুখস্থ রাখো তাহলে তুমি ডিরেক্ট আনসার করতে যাবা, কারণ এই অঙ্কগুলোর করতে গেলে অনেক এতটা বড় হবে যে একটা অঙ্ক করতে তোমাকে 4-5 মিনিট লাগে যেতে পারে, এই জন্য আমি তোমাকে বলছিলাম যে কিছু কিছু যেগুলো ছোট ছোট জিনিস আছে সেগুলো তোমাকে কি করতে হবে মুখস্থ রাখতে হবে। দেখো এই জায়গায় তো এইটার ক্ষেত্রে আমাদের কি আসতেছে বলো তো ভাইয়া 1 থেকে 2 পর্যন্ত, লন এক্স আর ডিএক্স, তাহলে লন এক্স ডিএক্স এর কি বলো তো এক্স লন এক্স মাইনাস এক্স, তাহলে এইটার ক্ষেত্রে যারা কি দেখাইছো 2 ln 2 মাইনাস 1 যেটা হবে সেটা হবে আমার আনসার, মানে এখানে তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন কেমনে করবা দেখো x ln x আর এখানে কি আছে ভাইয়া মাইনাস x আছে, তাহলে লিমিট আছে কত 1 থেকে 2 পর্যন্ত, তাহলে এই ক্ষেত্রে যদি তখন তুমি 2 বসাবা তাহলে 2 বসালে কি পাচ্ছ 2 ln 2 পাচ্ছ, আর যদি 1 বসাও তাহলে ln এর ক্ষেত্রে 1 এর মানটা কত হয় 0 হয়, তাহলে সেকেন্ড পজিশনে আসো, তারপর এই ক্ষেত্রে যদি তুমি 1 বসাও তাহলে এটা হয় 0, তাহলে এই ক্ষেত্রে যদি 1 বসাও তাহলে হবে 1, তাহলে কি হবে 2 ln 2 মাইনাস 1, সো দ্যাট এই নাম্বারটা হবে আনসার। আচ্ছা তারপর এটা দেখো যারা সাদাব ভাইয়ের ক্লাস করছো যে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, এটা কিন্তু আমার sin ইনভার্স অফ x এবং sin ইনভার্স অফ y যদি π/2 হয়, এটা কিন্তু ডিরেক্ট বইয়ের ম্যাথ। তুমি যদি এই অঙ্কটা খুলে দেখো 19 থেকে 20 নাম্বার অঙ্ক 7.1 এর সেকেন্ড পেপারে 7.1 এর 19 এবং 20 নাম্বার অঙ্কটা যদি খুলে দেখো তাহলে ডিরেক্ট তুমি এই ম্যাথটা পাবা, তাহলে এইটার মানটা দেখো এটা sin ইনভার্স অফ x এবং sin ইনভার্স অফ y এর সূত্র, তাহলে sin ইনভার্স অফ x এবং sin ইনভার্স অফ y এটার মানে কি পড়ছিলাম ভাইয়া sin ইনভার্স অফ x রুট ওভার, ঠিক আছে 1 মাইনাস y স্কয়ার এন্ড এখানে প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমাদের কোন অপশনে আছে এই যে এক্স্যাক্টলি এই জিনিসটাই আছে, তাহলে এটার মানটা কত হবে 1 হবে, একদম বইয়ের অঙ্ক। তারপরে দেখো 23 নাম্বারটার ক্ষেত্রে তোমাকে এততম সেকেন্ডে, এটাও কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি, তাহলে দেখো এইটার ক্ষেত্রে দেখুন তোমাকে যখন তোমাকে বলবে 5তম সেকেন্ডে দূরত্ব, তখন তোমাকে জানতে হবে st, এটার মানে হচ্ছে u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1, সো দেখো এক্ষেত্রে u এর মানটা তোমার বলেই দিচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 প্লাস এখানে হাফ, আর এখানে a এর মানটা কত আছে ভাইয়া 4 আছে, তাহলে হাফ গুণন 4 মানে তাহলে 2 একবারে তুমি লিখো, আর এখানে 2t মানে এখানে কত সঙ্গে 5 সেকেন্ডে, তাহলে 10 মাইনাস 1 তাহলে হচ্ছে 9, তাহলে দেখো 9 দুগুণে 18 আর 20 বা 20 যোগ করলে কত হয় 38, তাহলে এটা কত হবে আনসার 38, এটাও কিন্তু এ নাম্বার, ঠিক না, তাহলে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আনসার কি আসতেছে এ আর বি এর মধ্যেই কিন্তু আসতেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো, আর আমি তোমাদেরকে কি করেছিলাম, আমি তোমাদেরকে বেশিরভাগ আনসার কিন্তু বি করাইছি, তার মানে আমার যারা ক্লাস করছো তারা যদি হুদায় দাগা দিয়ে আসো তারপরেও কিন্তু 2-3টা ঠিক হবে। আচ্ছা তারপর এটা দেখো এই ফাংশনটার জন্য এটা হচ্ছে একটা তোমার ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটের যে অঙ্কটা 2014-15 সেশনে বা আরেকটু আগে আসতে পারে, এই অঙ্কটা যদি জাস্ট খেয়াল করবা কোশ্চেন ব্যাংক থেকে দিছে, এটা করতে গেলে অনেক বড় হবে, সো এটার আনসার হবে সি, ঠিক আছে 3 হবে এটার আনসার। তারপরে দেখো 25 নাম্বারটা, এই সমীকরণে যদি একটা সাধারণ মূল থাকে, কি থাকে
একটা যদি সাধারণ মূল থাকে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমার আনসারটা কি হবে? তো এই অঙ্কটার ক্ষেত্রে আনসার হবে 0,24। এটা কিন্তু তোমার বই থেকে দিছে, তো এটা করলে অনেক বড় হবে। সো দ্যাট এই ক্লাস আর করালাম না, বিকজ জায়গার সংকলন হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। আই হোপ ইউ উইল সাকসেড ইন দিস জিএসটি অ্যাডমিশন টেস্ট, এবং আমাদের সাথে থাকো। পরবর্তীতে এগ্রি গুচ্ছ নিয়ে এক্সাইটিং কিছু নিয়ে আমরা অপেক্ষা করতেছি। আর লাস্ট একটা কথা আমি তোমাদেরকে বলে যাই, সেটা হচ্ছে এই যে কোশ্চেনটা হয়েছে, আমি কোশ্চেন অ্যানালাইসিস করেছি, যারা তোমরা 60 নাম্বার পাবা তারা কিন্তু ফার্স্টে চান্স পাবা, আর যারা 50 এনশিওর করতে পারবা, মানে 48 থেকে 50, তারা কিন্তু যে কোনো একটা ইউনিভার্সিটিতে মেরিট লিস্টে কিন্তু তোমরা চান্স পাবা। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং রোড টু এগ্রি প্লাস জিএসটির সাথেই থেকো। আসসালামু আলাইকুম। স্বাগতম জানানোর আসলে কিছুই নাই, ভাইরা বারবার স্বাগতম জানাই দিছে। চলো, বুঝতেই পারতেছো কি সলভ দিব আমি তো বাংলা পড়াই না, ইংরেজিও পড়াই না, ফিজিক্সও পড়াই না, ম্যাথও পড়াই না, কেমিস্ট্রি আছে। চলো কেমিস্ট্রি সলভ দিই। দেখি কেমিস্ট্রি আছে কই, একটু খুঁজে এই যে এখানেই আছে। চলো পেজটা স্ক্রল ডাউন করি, অ্যান্ড দেন হ্যাঁ চলে আসছি। এখন কথা হইতেছে আমরা এখান থেকে শুরু করি। ওই পেনটা শোয়ার তো, কলমটা। আচ্ছা, তো এই জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে কোনটি? ভাই কান খুলে শুনে রাখো, আমি লাস্ট যে ভিডিওটা দিছিলাম জৈব রসায়নের সাজেশন, এই রোড টু এগ্রি প্লাস জিএসটিতে এখন যাবা, গিয়ে জৈব রসায়নের সাজেশনটা চেক করবা। ওইখানে খুব সুন্দর করে, আমি পসিবল হইলে এখন দেখাই দিতাম, সাজেশনের মধ্যে খুব সুন্দর করে মেনশন করে দিছি যে জ্যামিতিক সমানতা কারা প্রদর্শন করতে পারে, একেবারে সুন্দর করে লেখা আছে। এখন গিয়ে ভিডিওটা দেখে নে, ওইখান থেকে আসছে। জ্যামিতিক সমানতা কারা দেখাইতে পারে? যাদের উভয় পাশে, দ্বিবন্ধনের উভয় পাশে ভিন্ন রকম গ্রুপ যুক্ত থাকে কার্বনের সাথে। একটু খেয়াল করো কোনটা দেখাইতে পারবে ভাই। এটা দেখানো আছে, এটা হবে না। এখানে অ্যান্সার হবে আমাদের এই যে বি। এই যে দ্বিবন্ধন যুক্ত কার্বন হইতেছে এই দুইটা। এখানে দেখো হাইড্রোজেন আছে, আবার ক্লোরিনও আছে। এখানে একটা হাইড্রোজেন আছে, আর এই পাশে একটা CH3 আছে। মানে দ্বিবন্ধন যুক্ত দুইটা কার্বনের দুই পাশে ভিন্ন দুইটা গ্রুপ যুক্ত আছে। ঠিক আছে, তো গেলে এরপরে কোনটি আইসো ইলেকট্রনিক সেট, এইগুলা পড়াইছি ভাই ফ্রি ক্লাসে, প্রচুর পরিমাণ পড়াইছি। কোনটা আইসো ইলেকট্রনিক, কোনগুলো আইসোটোপ, আইসোটোন, প্রচুর পড়াইছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন আইসো ইলেকট্রনিক সেট দেখলে কি দেখবা? দেখো এই যে ফ্লোরিন, ফ্লোরিনের ক্ষেত্রে সে একটা ইলেকট্রন গ্রহণ করে, 9 আছে 10, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, অক্সিজেন 2টা, কার্বন 4টা, মানে ঘুরে ফিরে সবারই শেষ কক্ষপথে কয়টা আছে? 10টা করে ইলেকট্রন আছে। ঠিক আছে, এরপর একটু খেয়াল করো যে বলছে কি আয়রন, এখানে আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড, এখান থেকে উৎপন্ন হইলে ফেরাস সালফেট, সেই সাথে হাইড্রোজেন। সমীকরণ অনুযায়ী 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে? এখানে একটু স্পেস লাগবে, আমাদের স্পেসটা একটু পরে, এই ম্যাথটা আমরা একটু পরে এসে সলভ করতেছি। এখন দেখো হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? তোমরা ছোটবেলা থেকে পড়তেছো, হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন কি করে? একটা একটা করে প্রবেশ করে। ঠিক আছে, কই দেখো তো একটা একটা করে ঠিকঠাক সিকোয়েন্স মেনটেন করে প্রবেশ করছে। এখানে দেখো 2টা আছে, আর এখানে কোনো ইলেকট্রন নাই। এখানে কোনো ইলেকট্রন নাই, এখানে একটা আছে, এখানে 2টা আছে, হবে না। এখানে 2টা, এখানে 0, এখানে একটা, হবে না। এইখানে দেখো এই যে 1 1 1 খুব সুন্দরভাবে প্রবেশ করছে। ঠিক আছে, হুন্ডের নিয়ম সুন্দর যে বিশ্বাস করে, তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। এরপরে দেখো পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেলে নিচের কোনটি ঘটে? অক্সিজেনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে জারণ কার্য দ্রুত ঘটে। তাহলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কি হবে? জারণ কার্য দ্রুত ঘটবে না। এই জারণ কার্য দ্রুত গতিতে ঘটে, এটা হবে না। এরপর পানির দুর্গন্ধের মাত্রা কমে যায়। অক্সিজেন যখন কম থাকবে তখন দুর্গন্ধের মাত্রা বাড়বে, কারণ জারণ ভালো হবে না। সেই সাথে দেখো পানির দূষণ মাত্রা কমে, জীবনও না। অক্সিজেন কমে গেলে আর দূষণ মাত্রা বাড়ে, তার মানে কি হবে? পানির দূষণ মাত্রা ক্রমান্বয়ে বেড়ে যাবে। এরপর দেখো নিচের কোনটি নিউক্লিওফাইল? এখানে একটু দেখা যাইতেছে না, আমি অপশনগুলো একটু লিখে দিই। AlCl3, NH3, NO2+, BF3A। এগ্রি জিএসটির যেসব ছেলেবেলে এদের ভুল করছে, বুঝলা? যারা এগুলো ভুল করছে, প্রত্যেক 1.0 তে যুক্ত থাকার পরে এদেরকে কোর্স থেকে বের করে দেওয়া উচিত। একদম মানে স্লাইডে গিয়ে ঢুকে দেখো, এগুলা খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, 2টা পয়েন্ট পয়েন্ট করে বলা ছিল যে নিউক্লিওফাইলের ক্ষেত্রে কন্ডিশন কি কি হবে। নিউক্লিওফাইলের ক্ষেত্রে কন্ডিশন হবে যে এখানে নেগেটিভ চার্জ থাকবে অথবা মুক্তজ সমৃদ্ধ যৌগ হবে, হয় নেগেটিভ চার্জ থাকবে অথবা মুক্তজ সমৃদ্ধ যৌগ। এখানে দেখো এই যে নাইট্রোজেন যে আছে, চার্জ থাকলে নেগেটিভ, আর যদি চার্জ না থাকে তাহলে মুক্তজ সমৃদ্ধ যৌগ, এই যে NH3। ঠিক আছে, তারপরে যদি আমরা আসি, কই আসবো একটু দেখো, এখানে কিছু ব্ল্যাঙ্ক পেজ দেওয়া আছে আমাদের ম্যাথ করার সুবিধার্থে। একটু খেয়াল করো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.01 মোলার ঘনমাত্রার জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিডের 4.2% বিয়োজিত হলে
উক্ত দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? ঠিক আছে, ম্যাথে যদি আসি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেখতে, আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেখো, অ্যাসিডিক অ্যাসিড যেহেতু বলা হয়েছে দুর্বল অ্যাসিড, তো দুর্বল অ্যাসিডের আমরা H+ আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু জানি আলফা সি। এখানে 4.2% দেওয়া আছে, তার মানে কি 4.2 ডিভাইডেড বাই 100, 4.2 ডিভাইডেড বাই 100 ইনটু, ঠিক আছে, এটা আমরা লিখলাম আলফা, এবং সি যদি লিখি তাহলে এখানে কত আছে 0.01, তার মানে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 2, আর এখানে 100 আছে, এই 100 এর উপরে নিয়ে গেলে tan ইনভার্স 4, তাহলে অ্যান্সার কত আসে দেখো 4.2 ইনটু tan ইনভার্স 4, অ্যান্সার কত ভাই 4.2 ইনটু tan ইনভার্স 4, কই আছে এই যে 4.2 ইনটু tan ইনভার্স 4। একটি জৈব যৌগ ব্রোমিন পানিকে বর্ণহীন করে এবং ওজোনালাইসিস বিক্রিয়ায় সমমোলার প্রোপানেল ও মিথানেল, বারবার পড়াইছি ভাই ওজনীকরণ, বারবার তোমাদেরকে অর্গানিকের নোট দিছি, ওজনীকরণ নিজে ভেঙে ভেঙে পড়াইছি বারবার, মানে যা পড়াইছি ওইগুলোর থেকে তাই আসছে। এখন দেখো এখানে তোমার ওজনীকরণে প্রোপানেল, তার মানে তোমাকে কি বলছিলাম দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, প্রোপানেল আর মিথানেল, তার মানে দ্বিবন্ধনযুক্ত 2 কার্বনের সাথে কি থাকবে হাইড্রোজেন থাকবে। এক পাশে কয় কার্বন, প্রোপানেল যেহেতু 3 কার্বন, আর এক পাশে 1 কার্বন। একটু খুব সিম্পলি খেয়াল করো, এই যে এই পাশে এই যে 3 কার্বন আর 1 কার্বন, এবং এটার সাথে হাইড্রোজেন আছে, এটার সাথে হাইড্রোজেন আছে, খুব সহজ জিনিস, এগুলো খুব ভেঙে ভেঙে পড়াইছিলাম। তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে কই জায়গাইলাম, অ্যান্সার হবে এ। একটি মোলের ইলেকট্রন বিন্যাস 4s2 4p6 4d10 4f3 5s2 5p6 6s2, এটা ভাই ল্যান্থানাইট সিরিজের। একটু কনফিউশন হইতে পারে, এখানে অনেকেরই মনে হইতে পারে যে তোমার ষষ্ঠ পর্যায়ের 2 নাম্বার গ্রুপ, ইলেকট্রন 6টা দেখে এই শেষ কক্ষপথে তোমার 2টা ইলেকট্রন দেখে মনে হইতে পারে ষষ্ঠ পর্যায়ের 2 নাম্বার গ্রুপ, কিন্তু তোমরা কি জানো, তোমরা জানো যে ল্যান্থানাইট যে সিরিজ আছে সেটা কয় নাম্বার গ্রুপে অবস্থান করে, 3 নাম্বার গ্রুপে, ঠিক আছে, ষষ্ঠ পর্যায়ের কয় নাম্বার গ্রুপ, 3 নাম্বার গ্রুপে, তার মানে অ্যান্সার কি হবে ষষ্ঠ পর্যায়ের 3 নাম্বার গ্রুপ। এরপরে যদি আসো প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহৃত হয় কোনটি, সবাই জানার কথা, বুঝছো, এই সোডিয়াম ক্লোরাইড। এরপরে কই জানিছিলাম আমরা, এই যে ইউপ্যাক পদ্ধতিতে এটার নামকরণ কি, ক্লাসের মধ্যে পড়াইছি, একদম হুবহু এই জিনিসই পড়াইছি, ঠিক আছে, ইউপ্যাক পদ্ধতিতে এই জিনিসের নাম কি। তো এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন আছে, আর এখানে ওইচ আছে, এইভাবে ভেঙে ভেঙে পড়াইছিলাম। কয়টা কার্বন, 6টা কার্বন আর 1টা ওইচ, তার মানে কি হেক্সানল। অপশন দেখো, হেক্সানল 4 আছে আর হেক্সানল 3 আছে, আর বাকি 2টা পেন্টানল আর বিউটানল। এই ডান পাশ থেকে গুনলে ওইচ আছে 3 নম্বরে 1 2 3, আর বাম পাশ থেকে গুনলে 1 2 3 4 5 নম্বরে আসে। তার মানে আমরা কি করব, যে দিক থেকে কাছে আসে ওই দিক থেকে হিসাব করব। তাহলে 1 2 3 নম্বরে যেহেতু ওইচ আছে, তার মানে বাকিটুকু আর চেক করার দরকার নাই, যে হেক্সানল কি হবে 3, আর বাকিটুকু যা আছে তাই। আমরা উল্টা পাশ দিয়ে মানে ক্রস চেক করে এটার কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। এরপরে খেয়াল করো কি বলছে, যে আয়রন 2+ লবণের 4.2 ইন্টু 10⁻³ মোলার ঘনমাত্রা 50 ml দ্রবণের সাথে 1.5 ইন্টু 10⁻⁴ মোলার 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এর আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল অপেক্ষা কি হবে, ঠিক আছে, আয়নিক গুণফল কি হবে, এর আয়নিক গুণফলটা কি হবে। এখন আমি যদি তোমাদের একটু বলি, যাদের একটু গুহসারের বই সম্পর্কে ধারণা আছে, ঠিক আছে, তো তাদের জানার কথা যে আমাদের নরমালি এই যে ফেরিক হাইড্রোক্সাইড আছে না, কই গেল, ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফলের মান খুবই কম, 10⁻⁻36। কত হয়, দ্রাব্যতার গুণফলের মান হয় 10⁻⁻36। তার মানে এখানে দেখো ঘনমাত্রা কত আছে, 10⁻³ এবং 10⁻⁴। তার মানে এই দুইটারে গুণ করলে 10⁻36 এর চেয়ে অনেক বেশি হবে। তার মানে খুব সহজে এখানে কি হবে, অদক্ষেপ পড়বে। তার মানে আয়নিক গুণফলের মান কি হবে, দ্রাব্যতা গুণফলের চেয়ে অনেক বেশি হবে। কেমনে বেশি হবে বুঝলাম, আমার ম্যাথও করার দরকার নাই, কারণ জানি আমি ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফলের মান কত ছোট হয়, 10⁻36 পর্যন্ত যায়। তাহলে এখানে অ্যান্সার কি হবে, আমাদের আয়নিক গুণফল কি হবে, দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হবে। কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম, কোন যৌগটার বন্ধন কোণ সবচেয়ে কম, এই যে আমাদের H2S, মোস্ট প্রবাবলি এখানে বন্ধন কোণ হইতেছে 92। কত ডিগ্রি ভাই, 92 ডিগ্রি। এখন দেখো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী লাইমেন সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা কত হবে, কোন সিরিজ, লাইমেন সিরিজ। আর তোমাকে রিডবার্গ ধ্রুবকের মান দিচ্ছে পার মিটারে, আর এখানে অ্যান্সার আছে পার মিটারে। তো আমি যদি একটু সলিউশনে যাই, কি বলছে, লাইমেন সিরিজে চতুর্থ শক্তি স্তর থেকে আসবে, ঠিক আছে,
তাহলে আমি যদি লিখি নিউ বার, আমার কাছে তরঙ্গ সংখ্যা চাইছে, আমি তরঙ্গ সংখ্যায় লিখবো আর এইচ কত 10.97, ঠিক আছে, ইন্টু 1/n1 স্কোয়ার, n1 এর মান কত লাইমেনে n1 এর মান হইতেছে 1 মাইনাস 1/n2 স্কোয়ার মানে 16। তো এখন একটু চিন্তা করো, ও 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6 আছে, 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এখন এইখানটাতে আমরা যদি একটু চিন্তা করি, দেখো 1 কে যদি 16 দিয়ে ভাগ করি, অথবা 1 কে যদি কত দিয়ে ভাগ করি, 20 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? 1 কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসে 0.05, তাহলে 1 মাইনাস 0.05, তাহলে এখানে কত দাঁড়াইতেছে 0.905। তো এরকম আসতেছে 0.905, তার মানে কত 1 এর মতোই আসতেছে। আমরা এটাকে যদি পুরাটাকে 1 ধরে নেই, তোমাদেরকে বলছিলাম যে আমাদের ক্যালকুলেশনের সবচেয়ে সহজ উপায় কি, আমরা ফ্র্যাকশন গুলাকে পূর্ণ সংখ্যা ধরে নিব, তাহলে সহজে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এটাকে যদি আমি পুরাটাকে 1 ধরে নিলাম, আর বাকি এইটুকু আছে, এইটুকুর সাথে গুণ করো, দেখো এই যে 10 এর চেয়ে একটু বড় বা কাছাকাছি আসবে, অ্যান্সার কই আছে? আর পাওয়ার কত থাকবে? 10 এর পাওয়ার থাকবে 6, 10 এর পাওয়ার থাকবে কত 6। এখন এই অ্যান্সারটা আমরা কই পাই? এই যে 10 এর কাছাকাছি আমরা কত পাই? 10.284, আর 10 পয়েন্ট আছে 284, 10 টু দি পাওয়ার -6। এই দেখো একটু কনফিউশন হতে পারে, এখানে -6 আছে আর এখানে +6, আমরা কত বের করছি? +6, তার মানে অ্যান্সার হবে 10.284, 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। আচ্ছা, কোন নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ের টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে এত ml এত মোলার সিলভার প্লাস প্রয়োজন হয়, নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত ppm? ppm মানে কি বলছিলাম? ppm মানে হইতেছে তোমার মিলিগ্রাম পার লিটার। এখন দেখো এখানে আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া থাকলে আর ঘনমাত্রা দেওয়া থাকলে এখান থেকে খুব সুন্দর করে তুমি কি বের করতে পারবা? মোল সংখ্যা। এখন মোল সংখ্যা বের করতে পারলে এখানে আয়তন দেখো 1 লিটার পানিতে দিছে না, তো 1 লিটার পানিতে হইলে এখানে যে মোল সংখ্যা বাড়াবে ওইটা তার ঘনমাত্রা, মোলারিটিতে ওইটাই তার ঘনমাত্রা হবে। তাহলে এই দুটাকে যদি গুণ করো, দেখো এখানে একটু সংক্ষেপে গুণ করি, কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা মিলিলিটারে দেওয়া আছে না, লিটারে নিতে হবে। আর এখানে 0.01 কে কত লেখা যায়? 10 টু দি পাওয়ার -2। তাহলে এখানে অ্যান্সার কত আসে? আমি একেবারে লিখলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এটা গেল কি? এটা গেল মোল সংখ্যা। আর এখানে যেহেতু আয়তন আছে 1 লিটার, তার মানে এত মোলার বা এত মোল পার লিটার। এর সাথে যদি আমরা কি গুণ করি? এর সাথে যদি আমরা তোমার আণবিক ভর গুণ করি, কার আণবিক ভর? ক্লোরাইডের আণবিক ভর। ক্লোরাইডের বা ক্লোরিনের আণবিক ভর কত? 35.5। আমি 35.5 নিব না, আমি 35 নিলাম। তাহলে এর সাথে গুণ করলে কত আসে বলো? এর সাথে গুণ করলে নরমালি তুমি যদি এখানে গুণ করো 90 আর 15, 90 আর কত আসে? 90 আর আসে এখানে 30, 30, 90 আর 3 5 15, তাহলে এখানে আছে 110, আমার আসতেছে টোটাল 105 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটা হচ্ছে গ্রাম পার লিটার। আর এর সাথে যদি 1000 গুণ করো, কত গুণ করবা? এই গ্রাম পার লিটারের সাথে 1000 গুণ করলে ইন্টু 1000, তাহলে এটা হবে মিলিগ্রাম পার লিটার বা ppm। তো এখানে 1000 দিয়ে গুণ করলে এখানে পাওয়ার কাটাকাটি যায়, কত থাকবে? 10 টু দি পাওয়ার -2, আলটিমেটলি 1.05 পাই ধরনের একটা ভ্যালু আসবে। কত ভ্যালু আসবে? 1.05। তো এখন দেখা একেবারে নিয়ারেস্ট ভ্যালু কত আছে? 1.05 তো নাই, 1.06 আছে। ওইখানে আমরা যেহেতু একটু বাদ দিয়ে দিছিলাম, এই জন্য ভ্যালুটা এরকম আসছে। অ্যান্সার কত আসবে? 1.06। এখন এইখানে দেখো এরপরের কোশ্চেনে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কেপি দেওয়া আছে এত, ঠিক আছে? কেপি এত দেওয়া আছে আর N2O4 এর আংশিক চাপ এত দেওয়া আছে, কেপি আর এটার আংশিক চাপ দেওয়া আছে। এখন কথা হইলো আমাকে জানতে চাইছে NO2 এর আংশিক চাপ কত। তো তুমি যদি ফর্মুলা অনুযায়ী আসো, তাহলে ওখানে আমরা যদি লিখি N2O4 এখান থেকে 2 NO2, এই NO2 এর আংশিক চাপ জানতে চাইছে, তাহলে আমি কেপি সমান কি লিখতে পারি? কেপি সমান লিখতে পারি NO2, সরি ঘনমাত্রা তো হবে না, P অফ NO2 স্কোয়ার ডিভাইডেড বাই P অফ N2O4। এটার মান দেওয়া আছে 0.8 আর P অফ N2O4 এখানে এসে গুণ হবে, এটার মান দেওয়া আছে 0.008 ইজ ইকুয়ালস টু P অফ NO2 স্কোয়ার। এখন দেখো এই দুইটা গুণ করলে কত হয়? দেখো
আমরা এটাকে যদি আনি তাহলে এখানে 8 8 দেখা যায় 64, ঠিক আছে, ইনটু এখানে দশমিকের পরে 1 ঘর আর এখানে দশমিকের পরে 1 2 3 ঘর, তার মানে 1 আর 3 কত 4। তাহলে কত দাঁড়ায় 64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 64 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাস 4। তো এখন এটা যদি আসে তাহলে এখানে পি অফ NO2 স্কয়ার, এটাকে যদি রুট করে দাও, পি অফ NO2 লিখতে গেলে এটাকে যদি রুট করে দাও, জাস্ট এটাকে রুট করলে 64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে এই 64 কত হয় রুট করলে 8, আর সেই সাথে 10 টু দি পাওয়ার মাইনাস 4 কত হয় 10 টু দি পাওয়ার মাইনাস 2। খুব সিম্পল জিনিস। কই যাব, এই যে আমরা 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এরপরে যদি আসো কি আছে ACl5 এর জ্যামিতিক আকৃতি কি, এ হইতেছে 15, ঠিক আছে। ACl5 এর জ্যামিতিক আকৃতি যদি 15 হয় তার মানে এটা কি ফসফরাস। ফসফরাস হইতেছে ত্রিকোণাকার দ্বিপিরামিড, মুখস্থ জিনিসপত্র। ফসফরাস কি ত্রিকোণাকার দ্বিপিরামিড। এরপরে একটু দেখো যে কি দেওয়া আছে, স্থির তাপমাত্রায় 30 সেন্টিমিটার মার্কারি, আর সেই সাথে 200 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস এবং 40 সেন্টিমিটার পারদ চাপে তোমার 300 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসকে 400 সেন্টিমিটার কিউব আয়তনের শূন্য ফ্লাস্কে রাখা হলে মিশ্রণের মোট চাপ কত। এখন তোমরা ফর্মুলা পড়ছিল না, ফর্মুলা কি পড়ছো, P1V1 প্লাস P2V2 ইজ ইকুয়ালস টু PV, ঠিক আছে। তার মানে এখানে P সমান মোট চাপের ফর্মুলা কি P1V1 প্লাস P2V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এটা মনে হইতে পারে যে V1 প্লাস V2 হবে, কিন্তু এখানে V1 প্লাস V2 হবে না। কারণ কি করছে তারা 400 সেন্টিমিটার কিউব আয়তনে শূন্য পাত্রে রেখে দিছে। তোমরা যদি V1 প্লাস V2 করো তাহলে ম্যাথ কিন্তু ইনস্ট্যান্ট ভুল, ঠিক আছে। তো এখানে তাহলে বাকিগুলো গুণ করে একটু দেখো কত আসে। ধুর কি রে ভাই, একটু সবাই প্রচুর পরিমাণে এক্সাইটেড, বুঝছো, আমাদের বোর্ডটাও খুব এক্সাইটেড। মানে এতদিনের এখানে যা পড়াইছি সবই কমন, মানে আনন্দ আত্মর হয়ে গেছে। কম যে ছোট হইতেছে কম বড় হইতেছে নিজেই জানে, বুঝলা। তো এখন যাই হোক, আমরা P1V1 আমরা যদি একটু গুণ করে দেখি উপরে কি কি আসে। তো এখন দেখো P1 কত আছে, P1 আছে তোমার 30, ধরো 30 ইন্টু 200 প্লাস 40 ইন্টু 300। তো এখন এইটুকু নিলা সব। তো এখন দেখো কত আসে এখানে 6, ধরো আমরা শূন্য টূন্য সবকিছু বাদ দিয়ে দিই, ঠিক আছে, শূন্য বাদ দিয়ে ক্যালকুলেট করি। এখানে 3 2 6 আর এখানে 3 4 12, ঠিক আছে। এখানে আছে 3 শূন্য, এই পাশেও 3 শূন্য, ঘুরে ফিরে 3 শূন্য, তাহলে উপরে কত আসতেছে 6 আর 12 18, 18 মানে 180, আর নিচে যদি আমরা ধরি 4, 180 কে 4 দিয়ে ভাগ করলে খুব সুন্দর করে আসে 45। 18 কে 4 দিয়ে ভাগ করলে কত 4.5, তার মানে 180 কে 4 দিয়ে ভাগ করলে কত 45, 180 কে 4 দিয়ে ভাগ করলে 45। অ্যান্সার কই, এই অ্যান্সার কই রে ভাই 45। এই যে 45 সেন্টিমিটার পারদ চাপ। কোন যৌগটি হ্যালোফর বিক্রিয়া প্রদর্শন করবে, একদম বারবার বারবার রিপিট করতে করতে কানের মধ্যে প্রবেশ করাই দিছি যে হ্যালোফোন বিক্রিয়া কারা দেয় আর কারা দেয় না, হ্যালোফোন বিক্রিয়া কারা দেয় না। প্রত্যয় যারা ছিলা কষ্ট করে যদি মনে না থাকে ক্লাসটা রিওয়াইন্ড করে নিবা, বারবার পড়াইছি, তোমাদের জৈব রসায়নের আলাদা নোটও দিয়ে দিছি আমি, ঠিক আছে। হ্যালোফোন বিক্রিয়া কারা দিবে, আমি বলছি মিথাইল কার্বনিল যুক্ত যৌগ। কি যুক্ত যৌগ, মিথাইল কার্বনিল যুক্ত যৌগ। কোথায় গেল মিথাইল কার্বনিল, এই যে এটা না, এই যে এটা CH3CHO, এই যে দেখো এখানে আছে কার্বনিল আর এর আগে আছে মিথাইল গ্রুপ। মিথাইল কার্বনিল যুক্ত যৌগ কি করবে, হ্যালোফোর বিক্রিয়া দেবে। আচ্ছা এরপরে দেখো, কোন কপার সালফেটের প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘন্টা যাবত 1.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে কতগুলো কপার পরমাণু জমা পড়বে, ঠিক আছে। এখন তুমি এইখানে মানে খুব সহজ একটা জিনিস করতে পারো। খুব সহজ জিনিস কি জানো, সেটা হইতেছে আমরা ফর্মুলা জানি। কি জানো তোমরা ফর্মুলা হইতেছে, আমরা যদি খুব ইজি গোয়িং টেকনিকে যাই, সেটা দাঁড়াও একটু মুছে নেই, কয়েক সেকেন্ড সময় দাও। আমরা খুব ইজি গোয়িং টেকনিকে গেলে Q ইজ ইকুয়ালস টু NE, ঠিক আছে। Q ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, Q সমান NE। তো এখন দেখো N ইজ ইকুয়ালস টু কি Q ডিভাইডেড বাই E। এখন Q ইজ ইকুয়ালস টু IT জানো তুমি, I কত
আই আছে 1.25 ইন্টু তোমার কতক্ষণ 3600 ডিভাইডেড বাই ই হইতেছে এখানে 2। তো এখন এইটুকু যদি করো 2 কি ফ্যারাড অবশ্যই, তাহলে 2 ইন্টু 96,500 কে সারা জীবন বলছি আমি 10 টু দি পাওয়ার 5 ধরে ম্যাথ করতে, ঠিক আছে? 96,500 দরকার নেই, 10 টু দি পাওয়ার 5। তো এখন 10 টু দি পাওয়ার 5 এখানে যদি কাটাকাটি করো, দেখো 10 টু দি পাওয়ার -5 দিলাম উপরে, তাহলে এখানে কি করা যায় 36, এখানে আসে 18, আর 10 টু দি পাওয়ার -5 এর সাথে 2 ঘর কাটাকাটি করলে কত 10 টু দি পাওয়ার -3। এরপর আর কি করা যায় বলো? এখন n যখন আমরা এই ভ্যালুটা পাইলাম, এটা কার মান ভাই? এটা হচ্ছে n এর মান। এখন এটা মোল সংখ্যা না, আমার চাইছে কি পরমাণু সংখ্যা, এর সাথে কি গুণ করে দিবা অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ। আমি তোমাদেরকে বারবার বলছি ভাই, এখানে দেখো তোমার মজার জিনিস দেখাই, সেটা হইতেছে যে এই প্রশ্নে যদি তুমি আসো, এখানে দেখো সবগুলা সংখ্যা মোটামুটি সিমিলার, 14.04 1.404। তার মানে তুমি যদি খালি পাওয়ারের জিনিসটা ম্যাচ করাইতে পারো, বাকিটুকু হয়ে গেছে। খালি পাওয়ার মিলাবা তুমি, আর কোনো কাজ নাই তোমার। এখন যদি তুমি পাওয়ার মিলাও, পাওয়ার মিলাইলা কত আছে, ধরো 1.25 ইন্টু 18 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে? এর সাথে কত গুণ করবা? এর সাথে 6.023 6.023 ধরার দরকার নাই, আমরা কত ধরতাম সবসময় ম্যাথে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখন পাওয়ার যদি আমি মিলাই, ধরো এখানে -3 আর এখানে 3 কাটে গিয়ে এটা কত হয়ে গেছে 20 হয়ে গেছে। এখন 20 যদি হয়ে যায়, ধরো 18 আর 6, 18 আর 6 গুণ করলে আমরা নর্মালি এখানে কত পাবো, 100-র কাছাকাছি একটা ভ্যালু পাবো। তো 100-র কাছাকাছি যদি একটা ভ্যালু পাই, আমি যদি এখানে 100-কে 1 হিসেবে লিখি, তাহলে ওখানে কত হইতেছে 10 টু দি পাওয়ার 100 যদি আমি শূন্য সরাই নেই, তাহলে 10 টু দি পাওয়ার কত হইতেছে 21, সরি 10 টু দি পাওয়ার 21 না, 10 টু দি পাওয়ার 22। ওখান থেকে 2টা শূন্য নিতে পারি আমি, তাহলে আমার অ্যান্সার কত হইতেছে, অ্যান্সারের পাওয়ার কত হবে? এখন একটু খেয়াল করো যে আমি যদি 2টা শূন্য সরাই নেই, 2টা শূন্য সরাই নিলে তাহলে তোমার দেখা যাবে কি 1 পয়েন্ট যদি দেয়, তাহলে কত হইতেছে 10 টু দি পাওয়ার 22। আর যদি আমি 14 দেই, তাহলে 10 টু দি পাওয়ার 21। বুঝছো? এই যে আমাদের অ্যান্সার হবে এ। আবারও যদি আমি তোমাদের একটু দেখাই দেই, যেখানে কি বলছিলাম, কই গেল রে ভাই, এই যে এখানে 1 পয়েন্ট নিছিলাম, ঠিক আছে? 100-র কাছাকাছি একটা ভ্যালু আসছিল, পুরাটা গুণ করে ওই 100 থেকে আমরা কি করে নিছি 10 স্কয়ার সরাই নিছি। তো 10 স্কয়ার সরাই নিলে এখানে কি হবে 10 টু দি পাওয়ার 22, কারণ এখানে আমাদের পাওয়ার ছিল 20। 20-এর সাথে আর এটাকে যদি 10-এর পরের ঘরে নাও, ধরো এখানে 10 লিখলাম, তাহলে কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার 21। আর বাকিটুকু নিয়ে আমি কিন্তু কনসার্ন না, বাকি ক্যালকুলেশন আমার এত মাথা খাটানোর দরকার নাই, আমার তো এক্সাক্ট মিলার দরকার নাই। এখানে দেখো এই যে ভ্যালু সব সেম, দেখছো মানে ডিজিট গুলা সব সেম, খালি দশমিক আগে পড়ে আর পাওয়ার কম বেশি। সুতরাং আমি যখন পাওয়ার মিলাবো আমার ম্যাথ সলভ হয়ে গেছে, এছাড়া আমার আর কোনো কাজই নেই। আচ্ছা, সমআয়তনের 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড ও 0.1 মোলার অ্যাসিটেট মেশালে দ্রবণটির পিএইচ কত হবে? আমার কি মন চাইতেছে কি জানো, যে তোমাদের এইসব সলভ না করে আমি প্রত্যেক স্লাইডগুলা বের করে এই কোশ্চেনগুলা সলভ করে একেবারে হুবহু সেম জিনিসটাই করানো। সেটা হইতেছে যে যখন আমাদের অ্যাসিড আর লবণের ঘনমাত্রা সেম দিয়ে দিছে, ঠিক আছে, তখন পিএইচ সমান পিকে হয়ে যাবে। বুঝছো? আর তোমাদের যে ভিডিওটা দিছিলাম যে পিএইচ কেমনে ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করা যায়, টেলিগ্রাম গ্রুপেও দিছিলাম, ওইখানে বলছি দেখো পিএইচ সমান কত হবে, পিকে কে কত আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5, তার মানে কত 10 টু দি পাওয়ার -5। তো মাইনাস লগ দিলে সামনে কত আসবে, জাস্ট 5 আসবে, জাস্ট কত 5। তার মানে পিএইচ সমান পিকে হলে পিকে কত 5, খুব সিম্পলি। তাহলে কত এখানে পিএইচ কত, কই রাখলাম রে ভাই, প্রশ্নগুলো অনেক ছোট। এই পিএইচ কত 5, স্পেসটা তো কম। এরপর দেখো কোন অরবিটালটি অসম্ভব, ঠিক আছে? এখানে বারবার তোমাদের কনফিউশন লাগে, আমি নিজে প্রথমে দেখছিলাম যে কোন অরবিটালটি সম্ভব, এরপরে দেখি সামনে একটাও আছে কোন অরবিটালটি অসম্ভব, ছোটবেলা থেকে পড়তেছে, সেটা কি 3f। এখন দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রদত্ত কোষ্ঠীর বিভব কত হবে। এখন এইখানে অনেকে মনে করবে ভাই নাইনস্টের সমীকরণ পড়বে অনেক জটিল হবে, ব্যাপারটা হাবি যাবি বংচং বহুত কিছু হবে জটিল, ব্যাপারটা আসলে জটিল হবে। কিন্তু কথা হইতেছে এখানে যখন ঘনমাত্রা সমান দিয়ে রাখছে না, তখন নাইনস্টের সমীকরণ ব্যবহার করলে ওইখানে ই নট সেল পর্যন্ত থাকবে, বাকিটুকু 0 হয়ে যাবে। ই সেল সমান কি হয়ে যাবে, ই নট সেল, একেবারে খুব
যারা ক্লাস করছো মনে করার চেষ্টা করো, একেবারে খুব সুন্দর করে বুঝাইছিলাম নান্সের সমীকরণ। অনেকে বলতেছিল ভাই নান্স থেকে তো আসে না, ঠিক আছে, তারপরে বুঝাই দিয়েছিলাম যে ই নট সেল আর ই সেল কখন সমান হবে। তাহলে এখানে আমরা ই নট সেল ক্যালকুলেট করলে হইতেছে, ই সেল ক্যালকুলেট করা লাগবে না। এখন দেখো এখানে নিকেলের জারণ হয় আর সিলভারের হয় বিজারণ, নিকেলের জারণ আর সিলভারের বিজারণ। তো নিকেলের জারণ বিভব নিব আমরা, নিকেলের কি দেওয়া আছে বিজারণ, এটাকে যদি জারণ বানাও তাহলে 0.25 আর এটা বিজারণে দেওয়া আছে, এই দুইটা যোগ করে দিবা 0.8, তাহলে কত হইতেছে অ্যান্সার কই 1.050। কোন আয়নটির আকার সবচেয়ে ছোট, কোন আয়নটির আকার সবচেয়ে ছোট, এখানে তুমি যদি যাও আমরা জানি যে অ্যানায়ন যে আছে, ঠিক আছে, অ্যানায়নের আকার বাড়ে, মানে ইলেকট্রন গ্রহণ করলে আকার বড় হয়ে যায় বিকর্ষণের দরুন, আর ইলেকট্রন ত্যাগ করলে আকার ছোট হয়ে যায়। তাহলে এখানে দেখো তুমি যদি আয়তন ছোট, আকার সবচেয়ে ছোট, তার মানে ক্যাটায়নের আকার ছোট হয়, ক্যাটায়ন আছে এই ভাই একটা, আর কোনো ঝামেলাই নাই। কোনটি ব্রনস্টেড লাউরি অ্যাসিড, ব্রনস্টেড লাউরি, এই ব্রনস্টেড লাউরির মতবাদকে কি বলা হয় প্রোটনীয় মতবাদ। যে প্রোটন ত্যাগ করতে পারে, অ্যামোনিয়া নরমালি প্রোটন ত্যাগ করতে পারে না, গ্রহণ করতে পারে, কিন্তু NH4+, তার এখানে এক্সট্রা একটা H+ আছে না, NH4+ কি আছে এক্সট্রা একটা H+ আছে, তার মানে সে কি করবে একটা প্রোটন ত্যাগ করতে পারে। ভাই কে আসবেন? তো এখানে কি করবে সে একটা প্রোটন ত্যাগ করে দিবে, তাহলে এখানে অ্যান্সার কি হবে NH4+, অ্যান্সার কি হবে NH4+। আশা করি কেমিস্ট্রি অংশ প্রবলেম সলভ হয়ে গেছে। এরপরে আসতেছে ফিজিক্স, আর তারপরে ভাই ইংরেজি আসবে নাকি? হ্যাঁ, তারপরে আসবে ইংরেজি। যারা ইংরেজির জন্য অপেক্ষা করতেছো আর একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম, আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্নটা কই? আচ্ছা, তাহলে প্রথমে না, আচ্ছা এটা না, আচ্ছা আচ্ছা চলো আমরা ফিজিক্স সলভটা আস্তে আস্তে করি। দেখো 1 নাম্বার কোশ্চেনটা কি বলছে, ডান পাশের বর্তনীটির তুল্য রোধ কত, আচ্ছা তুল্য ধারকত্ব কত। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের সার্কিট। আচ্ছা প্রথমে যদি আমরা 3টা লাইন চিন্তা করি, দেখো প্রথম লাইনটা কিন্তু শ্রেণী সম, ঠিক আছে, প্রথম লাইনটা শ্রেণী সমবায় আছে। আমরা জানি ধারকত্ব যদি শ্রেণীতে থাকে এটা হবে রোধের সমান্তরাল বিন্যাস। আচ্ছা তাহলে যদি 4 এবং 4 যদি শ্রেণীতে থাকে তাহলে এটা আমরা সমান্তরাল ভাবে যদি করি তাহলে হবে 1/4 প্লাস 1/4 কত হয় 2 মাইক্রো ফ্যারাডে। আচ্ছা এরপর যদি লাইনটা এরকম হয়ে যাবে, দেখো এটা হবে 3টাই পরে কি সমান্তরাল, তাহলে এই লাইনের আমরা কত পাইলাম 2, এই লাইন কত দেওয়া আছে 2, এই লাইন দেওয়া আছে 2। আমরা জানি সমান্তরাল থাকলে কি হবে যোগ, নরমাল যোগ 2 2 2 কত হয় বন্ধুরা 6 মাইক্রোফ্যারাডে। আচ্ছা তাহলে 6 মাইক্রোফ্যারাডের সাথে 3 মাইক্রোফ্যারাডে কিভাবে আছে শ্রেণী বর্তনীতে আছে, তাহলে শ্রেণীতে থাকলে কি হবে, শ্রেণীতে থাকলে হবে সমান্তরাল, সমান্তরাল ভাবে করব আমরা। তাহলে দেখো কত আছে আমাদের আছে 6 মাইক্রোফ্যারাডে আর আছে কত 3 মাইক্রোফ্যারাডে। যদি এটা আমরা সমান্তরাল ভাবে বিন্যাস করি তাহলে উপরে হবে দুইটার গুণফল 6 × 3 ডিভাইডেড বাই দুইটা মানে যোগফল, তাহলে 3 6 18 18/9 কত হয় 2। তাহলে आंसर কত আমাদের 2 সি 2 মাইক্রোফ্যারাডে। দেখো 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, একটি দেওয়ালের ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে কৌণিক বেগ, তোমাদের কিন্তু এইখানে খেলে দিছে, তোমাদের রৈখিক বেগ দেওয়া আছে কত 18 সেন্টিমিটার, কিন্তু এটা কিন্তু আমার প্রশ্নে লাগবে না, আমরা চাইছে কি কৌণিক বেগ। আমরা জানি নরমালি কোনো মিনিটের কাঁটার কৌণিক বেগ হবে, এটা কিন্তু ডাইরেক্ট মুখস্থ বন্ধুরা, 2π বাই কত 3600, ঠিক আছে 2π বাই কত 3600, তার মানে এটা যদি আমি কাটি এটা হবে 1800। আর পায়ের ক্যালকুলেশনটা কিভাবে করবা, পায়ের ক্যালকুলেশনটা বলছিলাম পাইকে সব সময় ধরবা 12/7, তাহলে পাইকে যদি ধরো তুমি 12/7 22/7 ইনটু কত 1800, যদি আমি এই ক্যালকুলেশনটা করি তাহলে আমার আনসার দাঁড়াবে হচ্ছে 1.74 ইনটু 10 ইনভার্স কত 3, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ফিজিক্স কিন্তু আমি যে প্রশ্ন অ্যানালাইসিস করলাম অনেকগুলা কিন্তু তোমার দিছে দেখা যায় ক্যালকুলেটর ছাড়া হয়তো অনেকে পারবা না, ঠিক আছে, অনেকগুলা ম্যাথ দিছে যে ক্যালকুলেটর ছাড়া আসলে এই অল্প সময়ের ভিতর করা সম্ভব না, ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেনটা দেখো, 250 মিটার উঁচু একটি ঝর্ণা থেকে মাটিতে পড়ে আনুভূমিক নির্দিষ্ট বেগে গড়িয়ে যাচ্ছে, শক্তির অপচয় অগ্রাহ্য করলে পানির বেগ। আচ্ছা উপর থেকে আমি বলছিলাম তোমাদের ক্লাসে হয়তো উপর থেকে যদি নিচে কোনো কিছু পড়ে তাহলে সেই বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তর হয়, তাহলে গতি শক্তিটা
বিভব শক্তি রূপান্তর হয়ে গেলে mgh ইকুয়াল টু জানি আমরা হাফ এম কি স্কয়ার ভি স্কয়ার। এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, mgh ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার। তাহলে তোমারে চাইছে উচ্চতা দেওয়া আছে, তার মানে যদি আমি এদিক দিয়ে mm কাটি, যেহেতু তোমার ব্যাক চাইছে v, তাহলে v ইকুয়াল টু কি জানি রুট ওভার 2 g ইন্টু কি h। যদি আমি ক্যালকুলেশনটা করি, g যদি আমি 10 ধরি আর h কত দেওয়া আছে বন্ধুরা 250, তাহলে আমার আসে হচ্ছে রুট ওভার 4900। তাহলে যদি এই রুটের ভেতর 4900 কত হবে রুট ওভার 70, তাহলে আনসার কত আমার 70। তাহলে মানে এটা হচ্ছে তোমার আনসার কত, তাহলে আনসার হচ্ছে কত আমার, আনসার হচ্ছে এটা 70 মিটার পার সেকেন্ড। আচ্ছা 4 নাম্বার কোশ্চেনটা দেখো। দাও ব্যাটারি লো আছে। আচ্ছা, একটি সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ হচ্ছে 150, পিট প্রবাহ 50 মাইক্রো অ্যাম্পিয়ার, পরিবর্তনের জন্য কালেক্টর প্রবাহের পরিবর্তন হয় 2.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ট্রানজিস্টরের সাধারণ এমিটার অ্যাম্প্লিফায়ারের হিসাবে ধরা হয় রোধ কত 5 কিলো ওহম। তার মানে 5 কিলো ওহম বলছে, তার মানে এটা রোধ হবে কত 5000 ওহম। আমি কিলোতে নিব না, এটা আমি এসআই এককে নরমাল ভাবে কনভার্ট করব। আচ্ছা, তাহলে এম্পিয়ারের ভোল্টেজ লাভ কত, যদি আমি ভোল্টেজ লাভ চিন্তা করি তাহলে আমি এটা এভাবে করতে পারি, ডেল ভি ইকুয়াল টু ডেল আই ইন্টু ডেল আর। তার মানে দুইটা তড়িৎ প্রবাহের বিয়োগফল ইন্টু দুইটা রোধের বিয়োগফল। তাহলে ডেল আই কত, কিভাবে করবা এটা, ডেল আই করবা হচ্ছে দেখো 50 মাইক্রো অ্যাম্পিয়ার দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে কত 2.5 মিলি অ্যাম্পিয়ার। তার মানে মিলি বড় না মাইক্রো বড়, অবশ্যই মিলি বড়। তার মানে কত হবে 2.5 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস দেখো এখানে দেওয়া আছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে কত 50 ইন্টু 10 ইনভার্স কত 6। যদি এটাকে আমি 5000 মাইনাস 150 দিই তাহলে আসে হচ্ছে 4800 কত 50। তাহলে ক্যালকুলেশনটা খুবই জটিল, খুবই জটিল বলতে এটা সহজে আমার করা সম্ভব না। তার মানে আনসার আসবে আমার, যদি আমি এটা গুণ করি 1666.67। ঠিক আছে, এটা কিন্তু আমি এখন করি না, আমি কিন্তু করে রাখছিলাম। তো এটা কিন্তু ভাবার কারণে ভাই, কিন্তু এটা ম্যাজিক ক্যালকুলেটর না ভাই, কেউ ম্যাজিক ক্যালকুলেটর না। দেখো ডান পাশে বর্তনীটির প্রবাহ মাত্রা কত, দেখো এই ধরনের সার্কিট কিন্তু আমি তোমাদের করাইছিলাম। কিভাবে করাইছিলাম দেখো, এই যে তোমরা সহজে কিন্তু এই ভোল্টেজের ব্যাপারটা ধরতে পারবা না। এখানে কি বলা আছে দেখো, এটা কিন্তু মাইনাস বর্তনী, এটাও কিন্তু মাইনাস বর্তনী, যদি দুইটা প্লাস প্লাস বা দুই। আচ্ছা বন্ধুরা, একটু ত্রুটিপূর্ণ লাইভে তোমাদের আবার স্বাগতম। তাহলে আমরা 5 নাম্বার কোশ্চেন ছিলাম ফিজিক্স সলভে, তো 5 নাম্বার প্রশ্নটা আমরা সলভ করতে থাকি। দেখো এখানে যে বর্তনীটা আছে অনেকে কিন্তু খেয়াল করবা না, এখানে কিন্তু একটা ভোল্টেজের বিষয় আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি বলছিলাম যদি ঋণাত্মক বা ধনাত্মক দুইটা প্রান্ত যদি একই দিকে অবস্থান করে তাহলে ভোল্টেজ কি হয়, ভোল্টেজ হচ্ছে বিয়োগ হয়। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা ঋণাত্মক বর্তনী একই দিকে অবস্থান করতেছে, তার মানে ভোল্টেজের কি হবে, ভোল্টেজের বিয়োগ হবে। তার মানে 12 থেকে যদি তুমি 2 ভোল্ট বাদ দিই তাহলে কত থাকে বন্ধুরা 10। তার মানে আমি ই পাইলাম কত 10, এবং এটা তুল্য রোধের মান কত, তুল্য রোধ হচ্ছে 2 ওহম সমান্তরাল 2 ওহম সমান্তরাল। তাহলে এটা করলে পাবো আমি কত 1, তার মানে 4 আর 1 কত 5, তার মানে 10/5 আমার আনসার হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার। আচ্ছা এই কোশ্চেনটা আমরা স্ফেরোমিটারের আমার বক্রতার ব্যাসার্ধ যদি বের করতে চাই তাহলে আমরা জানি সূত্র কি, r = d2/6h প্লাস h বাই কত 2। ঠিক আছে, যদি আমি এই কোশ্চেনটা এইভাবে আমি সলভ করতে হয়, এখানে কিন্তু গড় উচ্চতা দিছে কয়টার, 3টার গড় উচ্চতা দেওয়া আছে। তাহলে আমি গড় উচ্চতা কিভাবে করব, গড় উচ্চতা টোটাল একটা দূরত্ব আমি বের করে নেব 6.3 প্লাস 6.5 যোগ 6.4 ডিভাইডেড বাই কত 3। আচ্ছা, তাহলে গড় উচ্চতা পাইয়া ফেললাম, ব্যাসার্ধ দেওয়া আছে। যদি আমি এখানে এই সূত্রটা ফালাই আমার আনসার আসবে হচ্ছে কত 3.86। তার মানে আনসার কত, 6 এর আনসার হচ্ছে 4। আচ্ছা, তাহলে 7 নম্বর কোশ্চেনটা দেখো, কোন চিরের প্রস্থ 3 × 10⁻⁴ সেন্টিমিটার, যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো ল্যামডা দেওয়া আছে। কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে, কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে তোমার যদি মধ্যবর্তী কৌণিক দূরত্ব, মধ্যবর্তী কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে বলছে এবং মধ্যবর্তী, তাহলে আমার
যদি আমি এটা অঙ্কন করি তাহলে দেখো এইখানে এটা ধরো উজ্জ্বল, এটা ধরো অন্ধকার, এটা উজ্জ্বল, এটা ধরো অন্ধকার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কেন্দ্র থেকে বলছে, তার মানে কেন্দ্রীয় চরম। তাহলে কেন্দ্র থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমি নর্মাল সূত্র জানি a sin থিটা, যেহেতু একটা বলছে তার মানে হাফ ইন্টু n ইন্টু ল্যামডা। তাহলে a sin থিটা ইকুয়াল টু হাফ ইন্টু n ল্যামডা, এই সূত্র হবে। তাহলে a কত? a দেওয়া আছে তোমার বন্ধুরা, দেখো চিরের প্রস্থ দেওয়া আছে 3×10⁴ সেন্টিমিটার, তার মানে 3 ইন্টু 10⁴ সেন্টিমিটারকে যদি আমি মিটার নিই তাহলে tan ইনভার্স কত হবে? tan ইনভার্স 6 হবে। তাহলে a sin থিটা ইকুয়াল টু হাফ ইন্টু n, n কত? n এর মানই হচ্ছে হাফ, সরি, তাহলে n ইন্টু, আমি n এর মান সরাসরি হাফ বসাই দেই, n ইকুয়াল টু হাফ বসালে তার ল্যামডা কত? ল্যামডা হচ্ছে তোমার 6000 অ্যামস্ট্রং, তার মানে 6000 ইন্টু tan ইনভার্স কত বন্ধুরা? tan ইনভার্স 10। আচ্ছা, তার মানে যদি আমি এটা কাটি বা কাটাকাটি করি, তার মানে যদি এখানে দিই tan ইনভার্স 6, tan ইনভার্স 6, তার মানে এটা হবে, ওই পাশে নিয়ে যায় tan ইনভার্স 3, tan ইনভার্স 6 sin থিটা ইকুয়াল টু tan ইনভার্স 7 আপ ইনটু tan ইনভার্স কত বন্ধুরা? tan ইনভার্স 7। আচ্ছা, তার মানে এইটা আমি এই পাশে যদি নিয়ে আসি ইনটু কত? 6, তার মানে হবে এটা 2 ইনটু sin থিটা ইকুয়াল টু 6/3 ইনটু tan ইনভার্স কত? tan ইনভার্স 7 ডিভাইডেড বাই tan ইনভার্স কত? 6। আচ্ছা, তার মানে 2 sin থিটা ইকুয়াল টু 2 ইনটু tan ইনভার্স কত? 7। আচ্ছা, তার মানে আমি যদি আনসারটা একটু কম্পেয়ার করি, দেখো তার মানে 6/3 3 2, তার মানে 2 6/2 ইনটু tan ইনভার্স কত? tan ইনভার্স হচ্ছে 1, তার মানে 2 কত বন্ধুরা? 2 হচ্ছে 10, তার মানে 2 যদি নেই, 2/10 যদি নেই, 2.0, এটা হবে কত? 2, তার মানে 0.2। আচ্ছা, তার মানে আনসার কত? 2 sin ইনভার্স 0.2, ঠিক আছে। এটার আনসার হচ্ছে 7 বি। আচ্ছা, দেখো 8 নাম্বার, রেডিয়ামের অর্ধজীবন দেওয়া আছে, গড় জীবন। আচ্ছা, গড় জীবন মানে কি? গড় জীবন হচ্ছে তোমার বন্ধুরা টাউ। আমরা জানি টাউ ইকুয়াল টু টি হাফ ডিভাইডেড বাই 0.693। তাহলে টি হাফ কত দেওয়া আছে বন্ধুরা? দেখো টি হাফ দেওয়া আছে এখানে 1590, তার মানে টি হাফ দেওয়া আছে কত? 1590 ডিভাইডেড বাই 0.693। এই ধরনের ক্যালকুলেশন কিন্তু দেখতে গিয়ে দেখবা যায় না ভাই, ক্যালকুলেটর পারতাছি না, আসলে এগুলো পারার মতো না। 90, আচ্ছা, 1590 ডিভাইডেড বাই 0.693। আচ্ছা, তার মানে যদি এই কম্পিটিশনটা এরকম ভাবে করা যায়, তার মানে আনসার হবে আমার বি, 2290। আচ্ছা, দেখো এইগুলো আসলে অনেকে পারার মতন, হয়তো এটা তুমি পারতেছো না এরকম না, এটা কিন্তু অনেকেই পারবে না এরকম ম্যাথ, ঠিক আছে। ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর ছাড়া এটা করা খুব কঠিন। এই দেখো এই ম্যাথটা কিন্তু সরাসরি আমি তোমাদের কিন্তু ক্লাসে করাইছিলাম। কি করাইছিলাম? দেখো এখানে কি দেওয়া আছে? বৈদ্যুতিক মিটারে তোমার তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ দেওয়া আছে, কতগুলো বাতি? 40 ওয়াটের বা নিরাপত্তা লাগার জন্য। আমি তোমাদের একটা শর্টকাট দিছিলাম, বাতির সংখ্যা, ঠিক আছে। তাহলে বাতির সংখ্যা শর্টকাটটা কি ছিল? বড় ক্ষমতা ডিভাইডেড বাই ছোট ক্ষমতা, ঠিক আছে। বড় ক্ষমতা ডিভাইডেড বাই কি ক্ষমতা বন্ধুরা? ছোট ক্ষমতা। তাহলে বড় ক্ষমতা কি? ওই যে তোমার দেওয়া তড়িৎ প্রবাহ এবং কি ভোল্টেজ, তার মানে পি ইকুয়াল টু কি জানতাম? ভিআই। আর ছোট ক্ষমতা কত? দেখো এখানে ছোট ক্ষমতা কিন্তু তোমার দেওয়াই আছে, ঠিক আছে। কত? 40, আর এটা ছিল 10/220, তার মানে ছোট ক্ষমতা কত? 40, আর এটা কত? 10, কত? 10, আর তোমার ভোল্টেজ কত? 220। 10 ইন্টু 220 ডিভাইডেড বাই কত বন্ধুরা? 40। তাহলে 0 0 কাটো। আচ্ছা, তাহলে 2টা কাটলে এদিকে 5, এদিকে হয় 2, 2টা কাটলে এটা হয় 11, তার মানে 5 ইন্টু 11 কত? 55। কত সহজ ম্যাথ দেখো, এটা কিন্তু পারার মতো। তো এটা সবাই মোটামুটি আশা করি পারার উচিত, ক্লাসে করাইছিলাম। এটা হবে 55টা বাতি নিরাপদে লাগানো যাবে। দেখো এই ম্যাথটাও খুবই সহজ। একটি সাইকেলে আরোহী 24 কিলোমিটার বেগে 30 মিটার
ব্যাসার্ধের বৃত্তাকার পথে মোড় নিচ্ছে, তার মানে উলম্বের সাথে কত কোণে হেলতে হবে, তার মানে কত কোণে হেলা মানে কি, এটা হচ্ছে আমার ব্যাংকিং কোণ বের করা। ঠিক আছে, তাহলে ব্যাংকিং কোণের আমার সূত্রটা কি ছিল বন্ধুরা, tan θ = v²/rg। ঠিক আছে, তার মানে আমার সূত্রটা কি ছিল, আমার মানগুলা বলে দিও। tan θ = কি, v² কত বন্ধুরা, rg। v কত দেওয়া ছিল, কত, 24 কিলোমিটার। তাহলে আমি যদি মিটারে নেই তাহলে 24 ইন্টু কত, 1000। ঠিক আছে, 24 ইন্টু 1000, তার মানে এটারে আমি কি করব, স্কয়ার করব, ডিভাইডেড বাই ব্যাসার্ধ কত, 30, আর জি হচ্ছে কত, 10 ধরবো, কারণ এনে 9 কোড দেওয়া করলেই আমি ম্যাথটা করতে পারবো না। তার মানে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কিভাবে করবা, যদি নরমাল ভাবে না জানা থাকো দেখো, তার মানে তুমি 24 ইন্টু কত, 1000, তুমি এটারে 2 বার লিখবা। ঠিক আছে, ইন্টু আবার 24 ইন্টু কত, 1000। ঠিক আছে, নিচে কত, 30, আর কত দেওয়া আছে বন্ধুরা, 10। ঠিক আছে, তার মানে এদিকে যদি কাটো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। ঠিক আছে, তার মানে হবে 240 ইন্টু 24 ইন্টু কত, 1000। তার মানে 24 তুমি যদি করো এনে 24 ইন্টু 24 ইন্টু 10 ইন্টু কত, 1000 হচ্ছে বন্ধুরা 10,000। ঠিক আছে, কারণ এই ক্যালকুলেশনটা করতে কিন্তু আমার একটু ক্যালকুলেটর লাগবে, আসলে কিন্তু ম্যাথগুলো একটু জটিল। তার মানে এর आंसर হবে tan ইনভার্স কত, 0.15। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা দেখো, কোন স্প্রিং এর এক প্রান্ত m ভরের একটা বস্তু ঝুলাইলে 8 সেন্টিমিটার প্রসারিত হয়, টেনে ছেড়ে দিলে এর বন্ধুরা পর্যায়কাল কত। আচ্ছা, এই ধরনের ম্যাথটা কিন্তু সহজে কিন্তু তুমি ধরতে পারবা না, কারণ এখানে কি চাইছে বন্ধুরা, এখানে 8 সেন্টিমিটার প্রসারণ দিছে, তারপর দেওয়া আছে পর্যায়কাল। আচ্ছা, তাহলে পর্যায়কালের নরমাল আমি সূত্র কি জানি, পর্যায়কালের সূত্র জানি t = 2π √, কি জানি, m/কি k। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ভরও দেওয়া নাই, স্প্রিং ধ্রুবকের মানও কিন্তু দেওয়া নাই। তার মানে m তুমি কি জানো, m তুমি mই ধরে নিবা, আর k কি আমি জানো, f = কি জানো, k * কি বন্ধুরা, x, f = kx। আবার f কি জানো, f = জানো হচ্ছে mg, mg = কি, kx, এটাও তুমি লিখতে পারো। তার মানে এখানে তুমি k এর জায়গায় কি লিখবা, k এর জায়গায় লিখবা mg/কি, x। তার মানে 2π ইনটু লিখবা √m ডিভাইডেড বাই k, কি লিখবা, k লিখবা হচ্ছে mg/কি বন্ধুরা, x। আচ্ছা, তার মানে 2π ইনটু √, এই m কিন্তু চলে যায়, তাহলে x কোথায় যাবে, উপরে যাবে, আর কি নিচে g। ঠিক আছে, তার মানে 2π, এইটাও কিন্তু ক্যালকুলেটর ছাড়া আসলেই কিন্তু করা সম্ভব না। ঠিক আছে, x এর মান কত দেওয়া ছিল সাবিত, x এর মান 6 সেন্টিমিটার। তার মানে 6 সেন্টিমিটার দিলে আমি মিটারে নিব 0.06। ঠিক আছে, 6 সেন্টিমিটার। জি কত ধরবো, জি 10 ধরবো। দেখো, এই ধরনের ক্যালকুলেশন করতে গিয়েও কিন্তু তুমি হাইপার হয়ে যেতে পারো, কারণ সময় খুবই কম, ক্যালকুলেশনটাও করতে খুব সময় লাগবে। তার মানে এটা যদি আমি করতে যাই 2π ইনটু √, 6 রে কি লিখতে পারবো, 6 রে লিখতে পারবো হচ্ছে 6 বাই কত, নিচে 1 আর 2 শূন্য 100। ঠিক আছে, নিচে আছে কত, 10। তার মানে 2π ইনটু √, 6 বাই কত, 1000। 1000 রে আমি যদি রোড করি কত হয় বলো তো, এটা হয় 3 মানে 30 দশমিক বা 31 দশমিক সামথিং। ঠিক আছে, এটাও কিন্তু করতে গিয়ে হয়তো একটু প্যানিক হয়ে যেতে পারো। ঠিক আছে, √6 হচ্ছে 2 4 মানে 1 3 √6 ডিভাইডেড বাই কত লিখতে পারি আমি, 100 ইনটু 10, তার মানে 10 √10। ঠিক আছে, আচ্ছা, তার মানে সরাসরি যদি এটা ক্যালকুলেশন করতে গিয়েও কিন্তু তুমি হয়তো করতে পারবা 2.3 2 স্কয়ার 4 2.5 আর হবে 10 ইনটু 3.2 এরকম আসবে আর কি। তাহলে এই ক্যালকুলেশন কিন্তু সহজে করার মতো না। দেখো, যদি আমি এটা করতে যাই তাহলে আমার আনসার আসবে হচ্ছে 5.6। ঠিক আছে, 5.6। আমি 12 নম্বর কোশ্চেনটা কিন্তু একটু বন্ধুরা ত্রুটিপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন সবাই মার্কস পাওয়া যাবা। ঠিক আছে, এটা আমিও করে দেখছি, মিলে না কিন্তু আনসারটা। তাহলে এই প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ আসছে, হয়তোবা সবাই নাম্বার পাওয়া যেতে পারো আশা করি। দেখো, হীরকের পৃষ্ঠতলে একটি আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়, 12 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়। তাহলে তোমার বলছে সমাবর্তন কত কত। তাহলে সমাবর্তন কোণের আমি সূত্রটা কি জানি, এটা ডাইরেক্ট সূত্র দেয়া পরীক্ষায় আছে, হয়তো মাহমুদুল ভাই তোমাদের ম্যাথটা করাইছে। তাহলে সমাবর্তন কোণের সূত্র কি, সমাবর্তন হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু বন্ধুরা কি, থিটা, tan থিটা। ঠিক আছে, এই মিউ মানে কি, মিউ মানে হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই কি, cos থিটা।
সাইন থিটা ডিভাইডেড বাই কি থিটা কস থিটা। তাহলে সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে আপাতন কোণের জন্য, কস থিটা হচ্ছে প্রতিসৃত বা প্রতিসরণ কোণের জন্য। তাহলে সাইন থিটা কত দেওয়া আছে বন্ধুরা? এখানে সাইন থিটা তোমার দেওয়া আছে 60 ডিগ্রি এবং প্রতিসৃত হয় বা আপতিত হয় 12 ডিগ্রি কোণে। তার মানে সাইন 60 হচ্ছে আলটিমেট √3/2 আর হচ্ছে কস কত? কস 12 ডিগ্রি ইকুয়াল টু কি থিটা? ইকুয়াল টু হচ্ছে বন্ধুরা তোমার tan থিটা। তার মানে এটা কিন্তু আমার সরাসরি দেখবা বইয়ে কিন্তু করা আছে, সরাসরি আমার কিন্তু হুবহু অনুশীলন থেকে ম্যাথ করে দিছে। তার মানে যদি এটা অনেকে কইরা থাকো, এটা দেখবা আনসার, যদি অনেকে তো ম্যাথ করতে গিয়ে অনেক সময় আনসার মুখস্থ করে ফেলো, এটা আনসার হবে 76.5। আচ্ছা, তার মানে সমাবর্তন কোণের জন্য যে কোনো ম্যাথের জন্য মিউ ইকুয়াল টু কি সূত্র ইউজ করবা? tan থিটা, যেখানে মিউ হচ্ছে সাইন থিটা বাই কি থিটা কস থিটা। সাইন হচ্ছে আপতন কোণ আর কস হচ্ছে প্রতিসরণ কোণ। আচ্ছা, কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুর মূল গড় বর্গবেগের সমান হবে? তাহলে এখানে তোমার কি বলছে? তাপমাত্রায় বর্গ সিআরএমএস কি হবে? সমান হবে। তার মানে আমি সূত্রটা কি জানি? সূত্রটা হবে C1 ইকুয়াল টু কি C2, যেহেতু তোমার মূল গড় বর্গবেগ সমান চাইছে। তার মানে C1 কি? √3 RT1 ডিভাইডেড বাই M1 ইকুয়াল টু √3 R2 ডিভাইডেড বাই কি টু বন্ধুরা? M2। আচ্ছা, তার মানে এখানে উভয় পাশ থেকে আমি 3 কাটা দিতে পারি আর আর কাটা দিতে পারি। তার মানে সূত্রটা দাঁড়াবে ইকুয়াল টু T1 বাই T2 ইকুয়াল টু √, বন্ধুরা সরাসরি কি M2 বাই কত বন্ধুরা? M1। ঠিক আছে, সরি, T1 বাই T2 ইকুয়াল টু M2 বাই কত বন্ধুরা? তোমার M1। C ইকুয়াল টু √, যদি আমি সূত্রটা কম্পেয়ার করি TRT বাই M, তার মানে T1 বাই T2 ইকুয়াল টু M1 বাই কত বন্ধুরা? M2। তার মানে প্রথম কি দেওয়া আছে? তো আমাকে একটু কম্পেয়ার করো। প্রথম বস্তুটা কি? হাইড্রোজেন, -100 ডিগ্রি। তাহলে -100 ডিগ্রি যদি 273 সাথে কম্পেয়ার করি তাহলে কত হবে? 173 ডিগ্রি ডিভাইডেড বাই T2 বের করতে বলছে। প্রথমটা কি কি বলছে? প্রথমটা কি? অক্সিজেন। তার মানে অক্সিজেনের ভর কত? 32 আর M2 কি? হাইড্রোজেন। হাইড্রোজেনের ভর কত? 2। তার মানে এটা কত? যদি আমি চিন্তা করি এটা হবে 32 এর যদি আমি 2 দিয়ে ভাগ করি এটা হবে কত? 16। তার মানে T2 হবে 173 ডিভাইডেড বাই কত বন্ধুরা? 16। তার মানে এটার আনসার হবে আমার কাছাকাছি কত নাম্বার? 227 বাই এমন কিছু আসবে, 27.8 কেলভিন। আচ্ছা, 15 নাম্বারটা দেখো। সরাসরি কিন্তু তোমাদের এই ম্যাথ আমি করাইছিলাম, সরাসরি এই ম্যাথটা আমি করাইছিলাম। কোন একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদে পানি বৃষ্টি উপরে তাহলে আসায় আয়তন দ্বিগুণ হয়ে গেছে। যদি আয়তন n গুণ বৃদ্ধি বলে তাহলে আমি শর্টকাটটা কি পড়াইছিলাম? তোমাদের উচ্চতা নির্ণয়ের যদি আয়তন n গুণ বৃদ্ধি পায় h ইকুয়াল টু n মাইনাস 1 ইনটু কত? 10। যেহেতু এখানে তোমার চাপের মান পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, তার মানে n মাইনাস 1 ইকুয়াল টু তুমি ধরতে পারো 10.1। তোমাকে কিন্তু আমি সরাসরি সূত্রটা আমি শর্টকাটটা তোমাকে পড়াইছিলাম। আয়তন কয় গুণ বৃদ্ধি পাইছে? 2 গুণ। তার মানে 2.1 মানে 2 মাইনাস 1 ইনটু 10 পয়েন্ট কত? 1। তার মানে 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। তার মানে 1 ইনটু 10.1, তার মানে আনসার হবে 10.1 মিটার। দেখো শর্টকাটের সাথে কিন্তু আমার করতে খুব বেশি লাগে, সময় লাগে না, খুব কম সময় আমি সলভ করে ফেলছি। তাহলে আনসার কত হবে এটার? 10.1। দেখো সি 16 নাম্বারটা, এটাও কিন্তু আমি তোমাকে শর্টকাট দেখবা পিডিএফ এ কিন্তু সরাসরি শর্টকাটটা করা আছে। কি বলছে? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পায় গরমের ফলে। দোলকটি দিনে যদি 200 সেকেন্ড ধীরে চলে পরিবর্তিত পর্যায়কাল কত? আমি বলছিলাম তোমার 100 সেকেন্ডের জন্য হবে তোমার 1.2। ঠিক আছে, 100 সেকেন্ডের জন্য হবে 1.2 আর হবে তোমার যেহেতু 200 সেকেন্ড বলছে তাহলে হবে 1.2 প্লাস 1.2 তাহলে কত? 2.4। তার মানে 2.4, এটা যেহেতু আমি কাছাকাছি মান আছে, অনেক সময় কিন্তু তোমার সর্বোত্তম কাছাকাছি মান যাচাই করতে বলে, এটা কিন্তু মুখস্থ মান। 100 সেকেন্ডের জন্য 1.2, 200 সেকেন্ডের জন্য 1.2 প্লাস 1.2, তার মানে কত হবে? 2 সেকেন্ড। আনসার কত হবে এটা? আনসার হবে 2 সেকেন্ড। দেখো 17 নাম্বার, কোনটি মৌলিক পরিমাপ নয়? আমরা জানি নরমাল নিউটনীয় বলবিদ্যায় মৌলিক রাশি হচ্ছে 3টা, এমএলটি মাস, লেন্থ, টাইম। তার মানে দেখো এনে সময় মৌলিক রাশি, মাস ভর মৌলিক রাশি, তাপমাত্রাও কিন্তু মৌলিক রাশি। ঠিক আছে, মৌলিক রাশি নয় কোনটা? ভরবেগ। ভরবেগ কিন্তু যৌগিক রাশি। ভরবেগ মানে কি? ভর ইনটু বেগের গুণফল। ঠিক আছে, আচ্ছা
18 ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য আমি বলছিলাম পথ পার্থক্য কি, ভগ্নাংশ হবে প্লাস বেজোড় গুণিতক হবে, তার মানে 2n + 1 ডিভাইডেড বাই কি 2, 2n + 1 এর জন্য বেজোড় আর ডিভাইডেড বাই 2 এর জন্য হবে কি ভগ্নাংশ। তার মানে দুইটাই কোনটা মিল হয় দেখো, এই যে 2n + 1 ইনটু λ/2, আনসার হবে ডি। ঠিক আছে, কত সহজ, সবগুলা কিন্তু কঠিন আসে নাই, কিছু পারার মতো আসছে। প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপর থেকে তোলার জন্য পাম্পের ক্ষমতা, আমরা জানি নরমাল ক্ষমতার সূত্র কি, P = mgh/T। এখানে কিন্তু ভরটা লিটারে দেওয়া আছে, কিন্তু আমরা জানি 1 লিটার ভরের ওজন 1 কেজি। ঠিক আছে, তার মানে এখানে কত লিটার দেওয়া আছে, 10 লিটার, তার মানে কয় কেজি, 10 কেজি। তার মানে m কত 10, g ও 10 না, এখানে আমরা 9.8 ধরি, আর h কত, h হচ্ছে 10, কত সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। তার মানে 10 ইনটু কত 100, 100 ইনটু 9.8 কত 980। তার মানে এটার আনসার হবে 980 ওয়াট। তার মানে আনসার হবে 21 নাম্বার। 200 গ্রাম ভরের একটি বস্তু 220 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি, এটা কিন্তু আমরা কিন্তু 9-10 এর ম্যাথ এগুলা, ঠিক আছে, 9-10 এর অনেক আমরা ম্যাথ করে আসছি। আমরা নরমালি সূত্র কি জানি, উপর থেকে পড়ন্ত বস্তুর গতিশক্তির সূত্র কি হবে, mg ইনটু কত h, মানগুলা বললো, m কত, কত, তার মানে 250 মিটার না সেন্টিমিটার, আচ্ছা 10 মিটার 20 মিটার 200 গ্রাম, তার মানে 0.2 m, g হচ্ছে কত, g হচ্ছে আমি তোমার 10 ধরি, h কত 20, তার মানে এটা আনসার করলে 200 ইনটু 0.2, এটার আনসার হবে সি নাম্বার 39 বা 40। আমি যেহেতু 9.8 ধরি নাই 10 ধরছি, তার মানে 40 হবে, তার মানে 40 টা কাছাকাছি মান হবে 39 কত 2, ঠিক আছে, 2 জুল। এই 22 নাম্বার, এটা কিন্তু সরাসরি তোমার অনুশীলনীতে আছে, অনেকবার আসছে ম্যাথগুলা। ঠিক আছে, দাও, গাছ থেকে 2 কেজি ভরের একটা নারিকেল সোজা উপরের দিকে পড়তেছে, বাতাসের বাধা 8.6 দেওয়া আছে, তার নারিকেলটার ত্বরণ কত। যেহেতু উপর থেকে পড়তেছে, বাতাসও তোমাকে বাধা দিতেছে, তার আমি সূত্র কি জানি, F1 + F2 = কি ma। ঠিক আছে, এটা কিন্তু সরাসরি সূত্র। আচ্ছা, তার মানে F কি, F হচ্ছে বস্তুর ওজন, F = কি mg, m কত 2, g কত 9.8। যেহেতু বাধা দিতেছে, তুমি উপর থেকে পড়তেছে, বাতাস তোমাকে নিচ দিক দিয়ে বাধা দিচ্ছে, তার প্লাস হবে না মাইনাস, মাইনাস f কত, f হচ্ছে 8.6, বাতাসের বাধা, বস্তুর ভর 2 কেজি, কিন্তু ত্বরণ কত a। তাই আমি এটা করলাম না, যেহেতু অনেকই বার করা হয়েছে এগুলো ম্যাথটা, তার আনসারও কিন্তু ডাইরেক্ট সরাসরি বইতে দেওয়া আছে, দেখবা জামির হোসেন বা তোমার সাধারণত স্যারের অনুশীলনীতে করা আছে 5.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এইটাও কিন্তু সরাসরি মুখস্থ মান। কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়, এটা 574.25। আমি যদি একটু কনসেপ্টের দিকে যাই, হালকা আমি একটু দেখি, এটা হবে কি কে মাইনাস 273 বাই কত 5 ইকুয়াল টু f মাইনাস 32 বাই কত 9। যেহেতু একই পার্ট বলছে, তার মানে কেলভিন ফারেনহাইট x ধরে নিব, কারণ এদের পার্ট সমান, তার মানে 273 বাই 5 ইকুয়াল টু x মাইনাস 32 বাই কত 9। ঠিক আছে, তাই ক্যালকুলেশনটা যদি করি, তাহলে 9x মাইনাস 3 নং 27 এর 7 হাতের হচ্ছে 2, 7 নং 63, 5 65 হাতের 6, 9 দুগুণা 18, 18 8 20 ইকুয়াল টু 5x মাইনাস 10 3 5 15 6 160। ঠিক আছে, আচ্ছা তার মানে 4x ইকুয়াল টু 2277, তার মানে 97। আচ্ছা, তার মানে x ইকুয়াল টু কত 2290 ডিভাইডেড বাই 4, 574 কত 25। এটা কিন্তু সরাসরি মুখস্থ, তোমাদের বলছিলাম ক্লাসে, তো এটাও কিন্তু সরাসরি কমন। আচ্ছা, a ইকুয়াল টু 3i প্লাস j 2k, b ইকুয়াল টু 2i মাইনাস 2j প্লাস 4k। অভিলম্ব বা লম্ব একক ভেক্টরের সূত্র, লম্ব একক ভেক্টরের সূত্র কি বারবার বলা হয়েছে, এটা হচ্ছে ডাইরেক্ট ক্রস গুণফল। ঠিক আছে, এটা আমি মনে করি না তোমাদের করার দরকার আছে। তার আনসার কত, আনসার হবে তোমার 8i মাইনাস 8j প্লাস 8k, সরাসরি এটা তুমি ক্রস গুণফল বের করবা। আচ্ছা, ডান পাশে বর্তনীটা xyz জ্বলবে কিনা এটা একটু দেখো। ঠিক আছে, এটা কিন্তু অনেক একটু বুঝার আছে, দেখো। তার মানে জ্বলার জন্য দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটে আমরা কি জানি, দুইটাই কিন্তু সত্য হইতে হইব। ঠিক আছে, তার মানে x এর মানও সত্য হইতে হইব, y এর মানও সত্য হইতে হইব। সত্য মানে কি, মানটা 1 হইতে হইব। ঠিক আছে, তার মানে এটার জন্য আউটপুট পাবো দুইটাই কি হইলে, দুইটাই যদি হয় 1 হইলে, তার মানে x এর মানও 1, y এর মানও কত হবে তোমার 1। ঠিক আছে, আচ্ছা এইখানে এই দুইটা বের করার পর আমার কিন্তু
অপর আনসারের দিকে তাকাইতে হইতেছে না। দেখো যদি আমি দেখবো এক্স ওয়াই কোনটা 1 আছে, এক্স ওয়াই কিন্তু 1 আছে দেখো বিতে, এটা কিন্তু আর নেক্সটে করারই দরকার নাই। এই ধরনের কনসেপ্ট যদি তুমি ইয়া করে থাকো তাহলে কিন্তু তোমার সময়টা সেভ হবে। দেখো দুইটাই যদি 1 হয়ে যায়, আমার কোনটার পর দেখবো এক্স ওয়াই 1 আছে, দেখো এটা 1 1 বাদে একটাও কিন্তু তোমার বাকিটা 1 1 নাই। সো এটার আনসার হচ্ছে কত? এইভাবে কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্টটা করতে পারো। আচ্ছা তাহলে আমাদের ফিজিক্স সলভ এই পর্যন্তই। এখন তোমাদের জন্য সাথে আসবে তো যারা ক্লাসে এখন যুক্ত আছো তারা জানি না আসলে তোমরা কারা, 2022-23 না 24 ব্যাচ, যারা 22-23 আছো তাদের জন্য আমি একটু একটা মেসেজ দিয়ে যাই, যেটা হলো যে কৃষি গুচ্ছের পরীক্ষা আজকে দিয়ে বুঝলাম। তো আমি হ্যাঁ জিএসটি গুচ্ছের যে পরীক্ষাটা, এটা দিয়ে একটা ধারণা হলো যে আসলে কম্পিটিটিভ এক্সাম গুলা অলরেডি তোমরা বেশ কয়েকটা পরীক্ষা দিছো, এখন সামনে একেবারে মানে ফাইনাল যে স্টেজটা তোমাদের জন্য আছে সেটা হলো কৃষি গুচ্ছ এগ্রি ক্লাস্টারের পরীক্ষাটা হবে 20 জুলাই। তো এর মধ্যে যেটা হলো যারা 22 ব্যাচ আছো তাদের জন্য বলতে গেলে এটা সর্বশেষ সুযোগ, আর 23 ব্যাচের আছো যারা ফার্স্ট টাইমার হিসেবে এটা সর্বশেষ সুযোগ। তো এই সুযোগটা কাজে লাগানোর একটা সুবর্ণ সুযোগ তোমাদের হাতে আছে, কারণ তোমরা হাতে সময় পাচ্ছ প্রায় 75 থেকে 80 দিনের মতো, অ্যারাউন্ড 80 দিন তুমি পাচ্ছ এই সময়টা তোমার কাজে লাগানোর জন্য। এখন 80 দিনে তুমি কি করবা এটার উপরে ডিপেন্ড করতেছে তোমার গন্তব্য কোথায় হবে। তুমি হাতে পাচ্ছ কতদিন? 80 দিন, 80 ডেজ তুমি পাচ্ছ। 80 দিনই তো নাকি 2 মাস প্লাস হলো 80, মোর দেন 80 প্লাস, সোজা কথা। এখন এই 80 দিনে আমরা যখন অ্যাডমিশন দিতাম তখন আমরা টোটাল অ্যারাউন্ড সময় পাইতাম 90 দিন প্লাস। তার মানে কি তোমাদের প্রিপারেশন অলরেডি হয়ে গেছে, তারপরে এক্সট্রা সময় পাইতেছো 80 দিন। এই সুযোগটা যদি কাজে লাগাইতে না পারো তাহলে তোমরা দুর্ভাগা। তো এইটার জন্য তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি যেন নিতে পারো সেটার জন্য আমাদের একটা ফ্রি উইক আসতেছে, ফ্রি উইক। এটা হলো কৃষি গুচ্ছের ফ্রি উইক শুরু হবে। আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব 30 তারিখ থেকে, 30 এপ্রিল থেকে আমরা শুরু করব। তো এই 30 এপ্রিল থেকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের কমপক্ষে একটা করে ক্লাস আর সর্বোচ্চ 8টা 10টা যতটুকু ক্লাস সম্ভব আমরা ফ্রি ক্লাস নেব, এবং ফ্রি ক্লাসগুলোতে তোমরা টোটাল একটা কনসেপ্ট পাবো কিভাবে এগ্রি গুচ্ছে ভালো করা যায়। তার পাশাপাশি যেটা হলো যে আমাদের কৃষি প্রত্যয় 2.0 আমরা সাকসেসফুলি জিএসটির যে কোর্সটা এটা আমরা ডান করছি আলহামদুলিল্লাহ। প্রায় 5 শতাধিক শিক্ষার্থী আমাদের সাথে ছিল, সবার আলহামদুলিল্লাহ খুব ভালো স্যাটিসফাইড তারা যে আমাদের সাথে তারা তাদের জার্নিটায় একটা সফলতার দিকে যেতে পারছে। তো এর মধ্যেও যারা ভালো করতে পারে নাই তাদের জন্য আমরা এগ্রি পর্যন্ত একই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। যারা আমাদের বেচগুলোতে যুক্ত আছো তারা বলতে পারবা, আর যারা যুক্ত নাই তারা কষ্ট করে যদি মনে করো আমাদের কিছু ফ্রি ক্লাস থাকবে সেই ফ্রি ক্লাসগুলা তুমি করো, সেখান থেকে তো উপকৃত হবাই। সেই ক্লাসগুলা করে তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে আমাদের সাথে জার্নিটা তোমার কেমন হবে। শুধুমাত্র ক্লাস না, প্রতিদিন প্রত্যেকটা টপিকের উপর এক্সাম, এবং এক্সামের টিমটা টোটালি আমাদের নিয়ন্ত্রিত। সেজান আসো আমাদের পরিচয় করায় দেই যারা লাইভে আছে, আমি জানি না যারাই আছো। তো তোমাদের সেজান ভাই এখানে লোগো দেখতেছো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তোমাদের জন্য দিনরাত পরিশ্রম করে কাজ করতেছেন। প্রশ্ন যে কিভাবে মানসম্মত করা যায়, নির্ভুল করা যায়, সেটার এক্সপ্লেনেশন কত ভালোভাবে দেওয়া যায় সেটা নিয়ে কাজ করতেছেন। তো সেজান ভাইয়ের সাথে তোমাদের শীঘ্রই ক্লাসেও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই প্রস্তুতি তোমাদের থাকুক, আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তো সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। সেজান কিছু বলতে পারো, সালাম দিতে পারো চাইলে, ওদের সাথে একটু কথা হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হচ্ছি সাবিদুর রহমান সেজান, পড়াশোনা করছি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অলরেডি আমাদের সাথে প্রত্যয় 1.0 কৃষি গুচ্ছ এবং গুচ্ছ কোর্সে যুক্ত ছিলে, তারা যারা ডেইলি মডেল টেস্ট এবং হচ্ছে রিভিউ এক্সাম, ডেইলি এক্সামগুলো দিয়েছো, তোমরা অলরেডি জানো যে হুবহু একদম কোশ্চেন গুলা একদম কমন আসছে এক্সাম থেকে। তো তোমরা প্রতিদিন যারা পরীক্ষা দিয়েছো, আশা করি তারা আজকের পরীক্ষায় সেরা এক্সাম দিছো এবং ভালো কোনো সুখবর আমরা পেতে যাচ্ছি। তো সবাইকে শুভকামনা। ইনশাল্লাহ সামনে যে আমাদের কোর্সটা আসতে যাচ্ছে এগ্রি গুচ্ছ, তো সবাই সেটাতে যুক্ত থাকো। ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম সবাই। ধন্যবাদ সেজানকে, আমিও বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের অসাধারণ একটা লাইভ হলো, যে কোশ্চেন লাইভ। তো তোমাদের সাথে আবার ক্লাসগুলোতে দেখা হবে। তোমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সুপার দক্ষ এবং
ডেডিকেটেড একটা টিম তোমাদের সাথে কাজ করতেছে। তোমরা যদি প্রচেষ্টা অব্যাহত রাখো এবং আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবেই। তো আমরা এই আশাবাদ রাখি। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সৌহার্দ্য কিছু বলে শেষ করে ফেলো। আল্লাহ হাফেজ। আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালাম হ্যাঁ, আর পোলাবান তোরা এখনো যারা যুক্ত হসনি রোড টু এগ্রি প্লাস জিএসটি আমাদের কৃষি গুচ্ছের যে গ্রুপটাতে, খুব শীঘ্রই যুক্ত হয়ে পর। আর আশা করতেছি খুব ভালো কিছু হবে, এক্সাইটিং কিছু হবে। আর তোদের চান্স পাওয়ার দায়িত্ব কিন্তু আমরা যারা ক্লাস নিব তাদের সবার। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। ভালো থাক, সুস্থ থাক, আর রোড টু এগ্রি ভার্সিটির সাথে থাক।